নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজকে আমাদের মধ্যে যে গেস্ট আছেন তার পরিচয় আমাকে দিতে হবে না, তাকে সবাই চেনে। আমাদের ইন্ডাস্ট্রির একজন বিশিষ্ট ফটোগ্রাফার, অর্গানাইজার। তার সব থেকে বড় পরিচয় একটা ভালো মানুষ। সেই মানুষটা আজ আমাদের সাথে কফি উইথ জেডির আড্ডায়। অনেক দিন পর আমাকে উনি আজকে সময় দিয়েছেন। ওনার সময়ের প্রচুর সমস্যা, কারণ উনি জব করেন, সাথে সব রকম ব্যস্ততা কাটিয়ে উনি আজকে আমাদের সাথে এসেছেন। আজ আমরা ওনার সাথেই আড্ডা মারবো, অনেক কিছু শুনবো ওনার মুখ থেকে। যাই হোক, দাদা দাদা তোমার নাম তো সবাই জানে। তোমার এই জগৎটা কিভাবে শুরু হয়েছে? তুমি কোন কোন জনারে কাজ করো, যদি একটু ইন্ট্রোডাকশন দাও। জগৎটা শুরু হয়েছে, আমি তো ছোটবেলা থেকেই ছবি তুলি। তো যখন শুরু করি তখন তো ফিল্ম ক্যামেরা ছিল একদম। তো বাজার করা ধরলাম বাড়িতে। মানে বাজার করলে ফিল্ম ক্যামেরা কিনতে সুবিধা হবে? না, না, ফিল্ম কিনতে সুবিধা হবে, ফিল্ম কিনতে সুবিধা হবে, টাকাটা যে ইয়েস। তো এক গল্প। তো আমার ক্যামেরাটা আমার দাদা আমাকে দিয়েছিলেন, ইয়াসিকা কোম্পানি। ইয়াশিকার মধ্যে মনে হয় ফ্ল্যাশও ছিল না দাদা? হ্যাঁ হ্যাঁ, ফ্ল্যাশ ছোট্ট ছিল। একটা ফ্ল্যাশ ছিল না? খুব ভালো ক্যামেরা ছিল, ঠিক আছে। তো কি করতাম, তো ওখান থেকে আমি ফিল্ম কিনতাম। ফিল্ম কিনলেই তো হবে না, তো ছবিটা তুলে আবার সেইটাকে ডেভেলপ করা, সেটাও একটা খরচ। তো এইসব করে লাস্টে যখন মানুষকে আমি ছবিগুলো গিফট করতাম, তা সবাই একটা কথাই বলতো যে তো হাত ভালো, সেন্স ঠিক আছে, ভালো ছবি তুলিস। কিছু কিছু বিয়ে বাড়িতেও ছবি তুলে দিতাম। তো সেখান থেকে ওদের কথার দ্বারা আমি একটু অনুপ্রাণিত হই, আর তুলতে ভালো লাগতো বলেই আবার তুলতাম। তো তারপর তো আস্তে 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 ডিজিটাল ডিএসএলআর ক্যামেরা বের হলো। তো সত্যি কথা বলতে কি, এত টাকা ছিল না যে ডিএসএলআর ক্যামেরা প্রথম কিনবো। যখন চাকরি পেলাম, আর লাইফের কিছু কিছু ঘটনা আছে যার দ্বারা আমি খুব আমার বাবা মারা গেলেন, তারপর সংসার, আমার টোটাল গ্রাজুয়েশন কমপ্লিট করে। দাদা এই যে তোমার প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে, এটা ছিল আমার, আপনার ফটোগ্রাফির যাত্রা কিভাবে শুরু হয়েছিল, প্রথম ক্যামেরার গল্পটা জানতে চাই, যেটা তুমি অলরেডি স্টার্ট করে দিয়েছো। ইয়েস। তো তারপরেই ডিপ্রেশন আসতো, ঠিক আছে, যে বাবা বেঁচে থাকতে একরকম, আর বাবা মারা যাওয়ার পরে খুব একটা সংসার, অনেক অনেক রকম ডিপ্রেশন আসতো। তো তুই কি আসছিস? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দাদা, কন্টিনিউ, সরি। তো তারপর বাজাজ বাবার দৌলতে একটা ক্যামেরা নিলাম। তো সেটা দিয়ে আমার ফটোগ্রাফি জার্নি শুরু হলো। তো ক্যামেরা তো কিনে এখন কি ছবি তুলবো, কি করব। তো যখনই ছুটি পেতাম তখনই আমি বেরিয়ে যেতাম, মানে বারাসাতের কাছাকাছি যেসব গ্রামগুলো আছে, আচ্ছা আচ্ছা, সেখানে গিয়ে আমি মাঠে ঘাটে ছবি তুলে বেড়াতাম। মানে যেটা মানে স্ট্রিট, হ্যাঁ, স্ট্রিট ফটোগ্রাফি, নেচার ফটোগ্রাফি। তো ওই সব করতে করতে এখন পাড়ার লোকজন বলছে যে দুপুরে সবাই শুয়ে আছে আর কিঙ্কর দেখো পাগল যাচ্ছে। বন্ধুরা বলতো যে মানে তখন তোমার ডিজিটাল ক্যামেরা চলে এসেছে? হ্যাঁ, চলে এসেছে। আচ্ছা, তোমার প্রথম ডিজিটাল ক্যামেরা কি ছিল মনে আছে? ক্যাননের SX60HS, মানে যেটা লেন্স আপ ডাউন করা যেত, যেটা লেন্সটা আপ ডাউন করা যেত। কারণ আমি প্রথমে ভাবলাম যে আমি তো নেচার নিয়ে থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো নেচার নিয়ে থাকতে গেলে আমাকে এমনই একটা ক্যামেরা দরকার যেটা দিয়ে আমার ইনিশিয়ালি ভালো লাগার ব্যাপারটা আসবে। একদম একদম। আমি যদি ফার্স্টে DSLR কিনি, আর তাতে আমার যে ওই যে লেন্সটা এমনি সাধারণভাবে নেয়, কারণ আমার তো একটা টাকার মধ্যে আসতে হবে, ঠিক ঠিক। তো সেটা করলে তার যা এক্সপোজার হয়, ওতে অনেক ফটোগ্রাফি ছেড়ে দেয়। কারণ কি, যে ভালো লাগে না। তো তারপর দিয়ে আমি ওই সব কি মানে বিভিন্ন কীট পতঙ্গ, তারপর আমার মধ্যে একটা আছে কি, আমি একটা ছোট পিঁপড়েকেও খুব বড় নজরে দেখি, যেহেতু সে প্রকৃতি, একদম সে প্রকৃতি। ঠিক। তো কোনো কোনো ক্ষেত্রে হয়েছে যে অফিস ছুটি করে আমি ছবি তুলতে গেছি, তো কিছুই নেই।
তো শুধু প্রকৃতি মাতার আশীর্বাদ। মানে ইয়ে করতাম যে মা কিছু একটা দাও, মা কিছু একটা দাও। মানে দেখো, দিনের শেষে একদিন যাতে কিছুটা নিয়ে ফিরি। হ্যাঁ, একদিন মানে আমার তখন যে আমার অবস্থা ছিল, একদিন যদি আমি অফিস ছুটি করতাম তো তার টাকাটা আমার কেটে নিত, ঠিক আছে। তারপরে সংসারের প্রেশার, তারপর আমার কিছু একটা করতেই হবে, ঠিক আছে। তো এরকম হয়েছে, একদিনের ঘটনা আমি বলছি। তো এরকম আমি দেখছি, মানে প্রকৃতি মাতাকে বলছি যে কিছু একটা দাও। তো নিচে তাকিয়ে দেখি দুটো ইয়ে গাছ আছে, মানে তুলসী গাছ। ওখানে শুধু ঘাস ইয়ে আছে আর তুলসী গাছে, তুলসী গাছের উপরে একটা প্রজাপতি বসলো। সেই প্রজাপতিকে আমি মনে হয় 29-30 রকম ভাবে ছবিটা তুললাম, শুয়ে বসে যেভাবে পারি, যে আমার এখান থেকে কিছুটা বের করতে হবে। আর আমার একটু বরাবর একটু লো প্রেশার ইয়ে আছে। তো যখন ওই ক্যামেরাটা নিয়ে উঠলাম, উঠে না মাথাটা একটু চক্কর দিল, ঠিক আছে, ওই লো প্রেশার থাকলে যেটা হয়। তো ভাবছি যে যাক, অনেক হয়েছে। দুটো ছবি দেখতে না দেখতে তারপরে ওর দিকে তাকালাম, সেই যে মানে সেই ফড়িংটা, ওটা ফড়িং ছিল, সে কোথায় উড়ে গেল আর আমি তাকে দেখতে পেলাম না। দ্যাট ইজ স্ট্রিট। তো তারপর সেই ফড়িংটা আমি পোস্ট করলাম আমার কিঙ্কর হুই, যে আগের যে ইয়েটা আছে একদম নিচের দিকে আছে। এ তো এইখানের ফড়িং না, এ তো অস্ট্রেলিয়ান, তুমি এই পোস্টটা করেছো। আচ্ছা ভাই, আমার কাছে সিরিয়াল ওয়াইজ ছবি আছে, বিশ্বাস না হলে আমি দেখিয়ে দিতে পারি। তো এইভাবেই ফ্যান ফলোয়ার্স আমার কিন্তু আস্তে আস্তে বাড়ে। এর থেকেই তারপর ওই বৃষ্টি হচ্ছে, কিছু একটা পাবো মনে হয়, তাই সেই লোভ করে অফিস ছুটি চলে গেলাম ওই বৃষ্টি মুখে। কিছু জল উঠেছে, ওখানে কোনো ব্যাঙ, সেই হলুদ বড় বড় ব্যাঙগুলো উঠেছে। ওই সারাদিন মানে কি 10টা থেকে শুরু করেছি, 2:30টা অবধি ওই ব্যাঙের ছবি তুলেছি একা একা, ঠিক আছে। লোকজন জড়ো হয়ে গেছে, পাগল না কি বসে ব্যাঙের ছবি তুলছে, এরকম একটা ব্যাপার। গ্রামের লোকজন তারপর যখন তুলে দেখালাম লোককে, আরে বাবা এত সুন্দর ব্যাঙ, এই তো আমরা খেয়ালই করিনি, মানে গ্যাঁ গো করছে ওই যে নীল যে ইয়েটা। তো হ্যাঁ, তো তখন ওই ছবিটা বিভিন্ন জায়গায় পোস্ট করলাম। 80,000-এর নমিনেট হলো ইয়ের থেকে বিভিন্ন, তখন তো প্রচুর নেচার ফটোগ্রাফি সব ফেসবুক ইয়েগুলো ছিল, গ্রুপগুলো ছিল। তো এইভাবে না আমার বিভিন্ন ভাবে সবাই আমাকে চিনে গেল। তারপর ফুলের উপর প্রজাপতি, ফটোগ্রাফি ক্লাব অফ ইন্ডিয়া, ওরা আমাকে অনেক দিন ধরে প্রথম 5 জন ফটোগ্রাফারের মধ্যে একজন মানে আমাকে রেখেছিল। তো এই সব করতে করতে না আমার মধ্যে একটা ইয়ে আসে, মানে কি আমার দ্বারা তাহলে মনে হয় হবে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা আমার খুব ইচ্ছা হলো যে চাকরি বাকরি সব ছেড়ে দেবো। তখন ছিল ক্যামেরিনা একাডেমি, চলে গেলাম ক্যামেরিনা একাডেমিতে, যে ওখানে সব বড় বড় ফটোগ্রাফাররা সব থাকে। আমি বললাম যে দেখো, আমি ডিসাইড করছি, অনেক ফটোগ্রাফার আমাকে চিনতো, যে ছেড়ে দেবো, চাকরি বাকরি ছেড়ে দেবো। তখন আমাকে বলছে যে শোনো, তুমি যে দেশে বাস করছো না, হয় তোমার বাপের তেলকল থাকা লাগবে, আর না হয় তোমার যদি বিবাহিত হও তো বউয়ের বড় চাকরি থাকা লাগবে, নাহলে তুমি এই যে ফটোগ্রাফি না, এ হাতে তালি, জানো তো, তোমার কোন ছবি কবে বিক্রি হবে আর তোমাকে কি এ করবে, ও সম্ভব না। তুমি সব কিছু করতে হবে, তোমাকে চাকরি করতে হবে, এটা করতে হবে, একদম একদম। এই করতে করতে যখন নোটবন্দির টাইমে, মানে 2016, হ্যাঁ, এবার এইগুলো তো আমার ফ্যামিলি দেখছে, ফ্যামিলি দেখে এবার সবাই ভাবছে যে না কিনতে হবে, করতে হবে। তখন বলছে তুই মানুষের মানে বিয়ে বাড়ির ছবি, এইগুলো ওয়েডিং দাদা, ওয়েডিংয়ে এই ক্যামেরা দিয়ে হবে না। তখন আমার দিদি বললো যে কত টাকা লাগবে, চল আমি দেবো, তুই ক্যামেরা কেন। তখন আমি নিকন D7200 নিকন D7200 তখন সবার ড্রিম ক্যামেরা, এই সেই, ঠিক আছে। লেন্স নিয়ে বিভিন্ন লাইট ফাইট নিয়ে শুরু করলাম। তো সেখানেও একটা ইয়ে যে শুরু করলাম, করতে কি পারবো। তো সেখানে এমন হয়েছে যে ছবি তুলেছি, একটা বড় সংস্থার ছবি তুলতে গেছি, সে তো লাখ টাকার ইয়ে, আর দিত আমাদের 1000 টাকা 1500 টাকা। একটা চক্রবর্তী বাড়িতে সারা রাত ওই ছবি তুলেছি, ঠিক আছে, সকাল থেকে রাত অব্দি, কারণ চক্রবর্তী বাড়িতে রাতে ইয়ে হয় বেশি। আচ্ছা, তো আমার সব থেকে বড় পাওয়া যে আমার সঙ্গে তো অনেক বড় বড় চোঙা টোঙা নিয়ে গেছিল ছবি তুলতে, ঠিক আছে। তো
বিয়ের 1 মাস পরে যার বিয়ে সে আমার সঙ্গে যোগাযোগ করেছে, দাদা আমি ফটোগ্রাফি শিখবো। তো তুমি ফটোগ্রাফি শিখবে, তো আমাকে কেন কল করলে, আমার তো ভয় লাগছে। আর যে ছেলে সে ইনকাম ট্যাক্সের বড় অফিসার। আচ্ছা। আমি তারপরও আমাকে বললো যে তুমি সেদিন সকাল থেকে রাত অবধি আমার বাড়িতে যেভাবে ছবি তুললে, প্লিজ আমি তোমাকে দেখে আমি খুব যে আমিও ওয়েডিং ফটোগ্রাফার হব। কাজে সর্বনাশ করেছে। তা আমি কি করবো? তোমাকে দেখে তোমাকেই আমার শেখাতে হবে, কত টাকা লাগবে বলো। এখন আমি তোমাকে সার্টিফিকেট কি বলবো? সার্টিফিকেটের দরকার নেই দাদা, চলো প্র্যাকটিক্যাল শিখি। আমার ওয়াইফ আমাকে 5300 ক্যামেরা গিফট করেছে, সেটা দিয়ে আমি স্টার্ট করতে চাই। সেই ছেলের বাড়ি ছিল এই দেওড়া, তার মানে তারকেশ্বর লাইনে, ঠিক আছে। ওখান থেকে আসতো শেওড়াফুলি ঘাট, সেখান থেকে 81 ধরে বারাসাত কলোনি মোড়, সেখান থেকে আবার ওই টোটো ধরে আমার বাড়ি। ছুটির দিন আমার কাছে ছবি তুলতে আসতো। তো এইবার সব থিওরিটিক্যাল শুরু করে প্র্যাকটিক্যাল মোটামুটি 6-7টা ক্লাস করতো। আচ্ছা কত টাকা দিতে হবে তাও বলে দিই। আমি বললাম যে তুমি যে কদিন আসবে আমাকে ভাই 700 টাকা করে দিতে হবে। কাজে এত কম? কাজে হ্যাঁ হ্যাঁ এত কম। আমি চাই তুমি বড় ফটোগ্রাফার হো, পয়সা করি কোনো, কিন্তু তোমাকে যে টাইমটা দিচ্ছি সেই জন্য। আর আউটডোরে গেলে 1000 টাকা দিতে হবে। আর যতদিন তুমি ভাববে যে তোমার ফটোগ্রাফি তোমাকে অফ দ্য ট্র্যাক একটা প্রশ্ন করলাম, হ্যাঁ সেটা হলো মার্কেটে প্রত্যেকটা মানুষের একটা রিপোর্ট আমার কাছে থাকে, যেহেতু আমি অর্গানাইজেশন চালাই। আমি এখনো অবধি কিঙ্কর হুইয়ের নামে আজ পর্যন্ত কোনো নেগেটিভ কিছু পাইনি। শুধু তাই না, নেগেটিভ কিছু পাইনি না, তার মধ্যে আর একটা ব্যাপার আছে। এবং অনেকেই বলে তুমি খুব ভালো মানুষ, প্রফেশনাল নও। প্রফেশনাল নও এই ব্যাপারটা তুমি এক্ষুনি বললে। এই যে 700 টাকাটা ও বলছে যে আমি তো এটা 2016-17 সালের ঘটনা বলছো। হ্যাঁ 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 হ্যাঁ। আজকের ডেটেও কিন্তু তোমার নামের পাশে একটা খুব ভালো একটা ওয়ার্ড আছে যে দাদা উনি কিন্তু একদম প্রফেশনাল নয়, উনি কিন্তু খুব ভালো মানুষ। তারপরে এখন সেই আসতো দাদা একটা সেকেন্ড। জয় কর্মকার আমাদের একজন সিনিয়র ফটোগ্রাফার, উনি লিখেছেন গুড ইভিনিং অল। জয় গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং। গুড ইভিনিং। আকাশ রায়চৌধুরী গুড ইভিনিং। আকাশও আমাদের একজন ফেমাস ফটোগ্রাফার, আমাদের এখানে লাইভও করে গেছে। কেউ যদি মিনু শাড়ির শ্যুট করতে চাও অবশ্যই আকাশ রায়চৌধুরীর সাথে যোগাযোগ করো। মিনু রায়চৌধুরী আকাশ রায়চৌধুরী ও মিনু শাড়ির সাথে কানেক্টেড, ডিরেক্ট কানেক্টেড। তপশ্রী জানা লিখেছে দাদা কেমন আছেন, অনেকদিন কথা হয়নি, লাইভে দুজন গ্রেট পারসন, দেখে বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ তপশ্রী। সোনালী নাথ লিখেছে গুড ইভিনিং দাদা। সোনালী হচ্ছে খড়গপুরের একজন মেকআপ আর্টিস্ট, এবং শুধু মেকআপ আর্টিস্ট না, একজন সিনিয়র মেকআপ আর্টিস্ট। মুয়া মৌসুমী দাস গুড ইভিনিং। গুড ইভিনিং মৌসুমী। মৌসুমীরও সামনের সপ্তাহে লাইভ আছে। দাদা কন্টিনিউ। তো এইভাবে হঠাৎ করে কি হলো, ছেলেটা কাঁদো কাঁদো স্বরে বলছে দাদা আমার আর ফটোগ্রাফি শেখা হলো না। কেন কি হলো? আমি তখন অফিসে বসে আছি। আমি হলদিয়া বদলি হয়ে গেছি। আরে বাবা রে। আরে তো কি হয়েছে, বদলি হয়ে গেছিস? আরে তোকে তো আমি যা দেওয়া দিয়ে দিয়েছি ভাই, থিওরি কমপ্লিট হয়ে গেছে, আইএসও সব কিছুই হয়ে গেছে। না আরো 5টা ক্লাস করা উচিত ছিল, কারণ তোমাকে নিয়ে তো আমি রোডে নামতে পারিনি। তো সব রোডে নামিয়ে দেবো, তোর কোনো চিন্তা নেই। আমি অফিসে কাজ করতাম, ওকে ফটোগ্রাফি মানে ক্যামেরা নিয়ে যেত, আমাকে কল করতো, তখন আমি বলতাম যে কোন পরিস্থিতি আছে, কি বৃত্তান্ত সব বল আমাকে। আইএসও এত রাখ, শাটার স্পিড এত রাখ, অ্যাপারচার এত রাখ, মার ছবি তোল। তো ছবি তুলে দাদা একটু কালো আসছে, তখন আমি বলতাম ওটা একটু বাড়িয়ে দে, দাদা একদম ওকে, দাদা ভালো করে দেখ, ওকে এবার গুলি চালিয়ে আমার কাছে ছবি পাঠা, আমি বাকিটা বুঝে বলে দেবো। এই করে করে যখন তারপরে বলছে যে দাদা সব তো কারেকশন হলো, তোমার টাকাটা কিভাবে দিই? এখানে আমার অনলাইন কাজে আর 4 আনা পয়সা দেওয়া লাগবে না, তুই এবার দৌড়া। সেই ছেলে মোটামুটি ওয়ার্ল্ডের তো প্রচুর সব জায়গা ঘুরেছে, ছবি তুলেছে, ছবি তুলে মাঝে মাঝে যদি কোথাও হয় তো আমার নাম বলে। আমি ওনার কাছে শিখেছিলাম। অনেক বড় পাওনা এটা। এইবার এইখান থেকে ক্যামেরাটা উদ্বুদ্ধ হলাম যে এরকমও হয়। আবার তার বন্ধুরা সব আমাকে কাজ দিচ্ছে, কলকাতা পুলিশের চাকরি করে, ঠিক আছে। তো ও বলল যে দাদা তুমি আমার বিয়ের কাজ সামলাবে,
তো এই করতে করতে কি হলো, একটা মেয়ে ও গোবরডাঙ্গাতে থাকে, ওর নাম পিউ, 3 বছর ধরে আমাকে শুধু ফলোই করে যাচ্ছে আর বলছে স্যার আমার তো টাকা পয়সা নেই, ছবি তুলতে তোলার খুব কোনো যদি কিছু হয়। তো তারপরে আমি কিনলাম, এইটার পরে যে ক্যামেরাটা কিনলাম সেটা হলো 5D Mark III। 5D Mark III আমার ছিল। তো 5D Mark III এখনো আমার আছে, তখনকার কারণ ক্যানন থেকে বারবার আমাকে বলেছে খবরদার ওই ক্যামেরা যদি বিক্রি করো, হ্যাঁ তুমি ক্যামেরা যত মানে ইয়েতে রাখো, যত্ন করে রাখো, এই ক্যামেরাটা কিন্তু বিক্রি করবে না কোনোদিনও। তো এখনো অবধি রাজা, তা তো আমি বুঝি, কারণ আমি এখন R6 Mark II ইউজ করছি। হ্যাঁ আমি তো সব এখন তো R6 Mark II, তো কদিন আগেই একটা 2870 2.8 লেন্স নিলাম। তো ওই ক্যামেরাটা কেনার পরে তখন আমি দেখলাম যে আমার তো 7200, তাহলে একটু ফ্রি আছে, আমি তখন ওই মেয়েটাকে ডেকে নিলাম। আর ভগবানের ইয়েতে তখন আমার স্টুডিওটা হয়ে গেছে। তো চলে স্টুডিওর বয়স কত দাদা? স্টুডিও 22 থেকে, মানে 21 সাল থেকে, লকডাউনের পরের বছর। হ্যাঁ। তো মেয়েটাকে আনলাম, কিছু কিছু শেখালাম। তো বিভিন্ন জায়গায় যেসব মেকআপ আর্টিস্টের শ্যুটগুলো হতো সেখানে নিয়ে যেতাম, আমি যা যা করি তাই তাই দেখবি, এমনি শিখে যাবি। তারপর কি হলো, মেয়েটা বেশ ভালো ফটোগ্রাফি শিখে গেল, যা এবার করে কম মেখা, একদম ওর হাতে ক্যামেরা দিলে একদম মানে পুরো, হ্যাঁ ভালো, মোটামুটি যারা নিয়েছে ওকে ভালো তার রেজাল্ট পেয়েছে। তো কি ওর একটা ইয়ে হলো, এরকম অনেক মেকআপ আর্টিস্ট আছে, তা দাদা আমার ক্ষমতা নেই যে স্টুডিও বুকিং করব, ফটোগ্রাফি ইয়ে করব, এত তো ক্ষমতা নেই। ধর তোর ক্ষমতা, তুই চলে আয়। সে এখনো অবধি আমি ছাড়া মানে তার প্রোফাইলে অন্য কোনো ছবি তুমি পাবে না। তো এখনো অবধি যা কাজ পায়, আমার ওই ছবি দেখি এই পার্টির কাছ থেকে, এত বড় বড় পার্টির কাছ থেকে কাজ পায়, এক একটা শ্যুট করে এক একটা কাজ পায়। ঠিক আছে, এটাই সব থেকে বড় পাওনা। তো ওইটাই সব থেকে বড় পাওনা। যখন ছবি নিয়েছে তার বাড়ির লোকজন বলছে কিঙ্করদা আজকে যা ছবি তুলেছে না, এই 2 জন লোকেই ভালো বলুক না, তাতেই আমার অনেক বড়। একদম একদম সত্যি কথা বলতে দাদা, ভালো বলাটা দাদা একটা অনেক বড় আর্ট। মানুষের প্রশংসা করতে চায় না। না প্রশংসা মানে কি, এইগুলো শুনলে কি আগে এগিয়ে যাওয়ার একটা ইয়েটা, অনুপ্রেরণাটা বাড়ে। ঠিক আছে, তারপর তোমার আরো কি, অফিস কিভাবে আমাকে ইয়ে করলো, সারাদিন তো এই অফিসে বসকে ফোন করছি, হ্যালো স্যার আ নেই পা রা है। अरे भाई तू तो चिड़िया के पीछे कैमरा लेके भाग रहा है। তো আমাকে সবাই অফিসে একদিন আমার একজন বস ডিরেক্টর, তাকে কে খবর দিয়েছে যে কিঙ্করদার প্রোফাইলে সমস্ত ছবি দেখি পোকা মাকড়, সে যা পাচ্ছে তাই তুলছে, তো মারাত্মক। ঠিক আছে, আমাকে ডেকেছে, কাজে একটা ছবি বের করে, ইয়ে তু কে চায়, কাজে হ্যাঁ हो नहीं सकता, अरे ये तू कैसे खेला, तेरा पास क्या कैमरा है, प्रूफ दिखा। তখন তো ডিসকভারি যুগ। হ্যাঁ ডিসকভারি যুগ, এবং অলরেডি আমার ডাক চলেও এসছে, আমি তো আমার ফ্যামিলি ফেলে কোথাও যেতে পারি না। তারপরে আমি বললাম যে স্যার আমি তুলেছি, হ্যাঁ আমার এই ক্যামেরা আছে, 7200 দিয়ে তুলেছিলাম। তো বলছে আরে তুই তো বড় फोटोग्राफर है, तो मेरा सब काम करेगा, कंपनी का काम करेगा। তো স্যার আমি তো কোম্পানিকে বলি না। কেন বলিস না? কোম্পানি বলবে ওই দেখো ওই চাকরিও করছে, ফটোগ্রাফি। আমি এইভাবেই সবার সঙ্গে কথা বলি, কোম্পানি তো এইভাবে কথা বলি, মালিকের সঙ্গে এইভাবে কথা বলি। তাহলে তো আমার গেল, বলবে না এই ফটোগ্রাফি করতে পারবি না। ঠিক আছে, ওই সব বাদ দে। তখন আমাকে বলছে ও তো নন বেঙ্গলি, তাও বাংলা, আমার সঙ্গে সবাই বাংলা বলে, ওসব বাদ দে, আমি ছুটির ব্যবস্থা করে দেবো। আর যে আমাকে ডেকে নিয়েছে হাম ম্যানেজমেন্টকে বল দেগা যে ইসকো ছুটি মতলব ছুটি। তারপরে 2020-তে যে কেসটা হলো, লকডাউনের সময়, হ্যাঁ লকডাউনের আগে, একটা সেকেন্ড দাদা, সীমান মিত্র লিখেছে কিঙ্করদা এমন একজন মানুষ যতই বলবো ততই কম বলা হবে। ভালো থেকো দাদা। জেরিদা তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিঙ্করদা তো অলওয়েজ বিন্দাস। তো এই গল্পগুলো আমি কেন বলছি, এই গল্পগুলো বলছি যারা নতুন ফটোগ্রাফিতে নামছে, আমরা তাদেরকে, হ্যাঁ। তো 2020-তে NSDL ডিপোজিটরি অল ইন্ডিয়া বেসিস একটা ফটোগ্রাফি কন্টেস্ট আনলো, তো টোটাল ব্যাংকিং সেক্টর। ঠিক আছে, এবার আমি তো জানি না, আমাকে ডেকে বলছে এখানে তুই ছবি পোস্ট কর। আমি তখন দেখছি যে বাবা ব্যাংকিং সেক্টরে তো বিশাল বিশাল ফটোগ্রাফার, ওরা যে লেন্স আর ওরা যে ইয়ে করে ওসব আমি পাবো কোথায়?
কথা ওসব আমার বস বলছে ওসব ছাড়, তোর যা আছে তুই তাই কর। আমি 3টে ছবি আপলোড করলাম। তো আমাকে ডাকলো ম্যানেজমেন্টে, আরে তেরা টপ হো গিয়া তেরা ছবি। মানে একটা বিটার একটা প্রজাপতি ধরেছে, ছেড়েছে, আবার ধরেছে, তো যখনই ছেড়েছে তখনই আমি শ্যুটটা করেছিলাম। সেই ছবি পোস্ট করেছি, তো লাখ লাখ ছবি পড়েছে ওখানে। তখন আমাকে NHDL থেকে ফোন কল করলো যে কংগ্রাচুলেশন, তোমার ছবি টপ হয়েছে অল ইন্ডিয়াতে, তো তোমাকে সংবর্ধনা দেওয়া হবে ইয়েতে রুবির অপোজিটে বিভানটাতে। তখন আমার কোম্পানিতে মানে হই হই পড়ে গেল, করে ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন বিভানটাতে আমি গেলাম, আমার সঙ্গে আমার বস গেল, আরও কিছু এমপ্লয়ি গেল। তো বিমানটাতে যখন বলছে যে টপ ফটোগ্রাফার 2020 কিঙ্কর হুই, যখন আমি যাচ্ছি, তো ওরা বলছে আমাকে যে ভাই আমরা মানে আমাদের একজন এমপ্লয়ি যে এরকম করলো, তারপর আমার সঙ্গে যারা ছিল ওরা খুব মানে ওদিন খুব গর্ববোধ করেছে এই জিনিসটা। তারপর ওই 2020-তে ওরা ক্যালেন্ডার লঞ্চ করলো, সেই ক্যালেন্ডারে আমার ছবি বেরোলো। তো দেখছি যে আগস্টে গিয়ে উপরে গেছি, মানে বসের কাছে দেখি যে আমার যে ইয়েটা জানুয়ারিতে ছিল ওটাই ওখানে ওইভাবে রয়েছে। স্যার চেঞ্জ, আরে তুই मेरा তুই इतना बड़ा ये किया, वो तो ऐसे ही रहेगा, वो चेंज नहीं होगा बाबू। মানে ছবিটা রয়ে গেছে, সাল এগিয়ে গেছে, টাইম এগিয়ে গেছে, হ্যাঁ, কিন্তু ছবিটা এত ভালো লেগেছে যে ছবিটা রয়ে গেছে। তারপর থেকে কোম্পানিরও একটা আশীর্বাদ পেয়ে গেলাম। এই যে এই বছরও যে কোম্পানি যে ইয়ে হলো, যেখানেই যাক না কেন কিঙ্করকে চাই, ওর ছবি চাই, আমাকে দিয়ে করাবে। হ্যাঁ, পেমেন্ট ঠিক টাইমলি ইয়ে করে দেয়। সবাই বলে যে হ্যাঁ তুই এদিকেও খাচ্ছিস ওদিকেও খাচ্ছিস, আরে বাবা তুই তোরা করে দেখা। এটাই তো কথা, শিল্পীকে কষ্টটাও সেটাই করতে হয়। একদম। যে ছবিটাতে উনি উইনার হয়েছে, সেই ছবিটা তুলতে ওনাকে কি কি করতে হয়েছে সেটা যে করে সেই জানে। সেটা এক সপ্তাহের উপর আমার ওই পাখি, ওই বিটার এইটুকু একটা পাখি, ও ছিল অনেক উপরে। দাদা কখনো ওই চিন্তামণি স্যাংচুয়ারিতে গেছেন? চিন্তামণি স্যাংচুয়ারিটা হচ্ছে নরেন্দ্রপুর যাবার পথে, গড়িয়ার ঢালাই ব্রিজ, ওইখান থেকে 5 কিলোমিটার ওই ব্রিজ ধরে গিয়ে চিন্তামণি স্যাংচুয়ারি বলে একটা জায়গা আছে, ওখানে খুব ভালো পাখি আসে। আচ্ছা, 50 টাকা এন্ট্রি ফি। আমি তো এইবার যাব, মানে কি আমি রিসেন্ট 100-400 একটা লেন্স নিয়েছি RF এর। কত? 100? ওরে বাবা, 100-400 লেন্স, ঠিক আছে, নিয়ে লুকিয়ে রেখে দিয়েছি, ফ্যামিলির কেউ জানে না। ফটোগ্রাফাররা পাগল হয়ে যাবে। 100-400 হাতে বললে, 100-400 নিয়েছি, শুধু ছবি তুলতেই পাগল হয়ে যাবে নিজে কেমন লাগছে। তবে হ্যাঁ 100-400টা নিলাম, তো তারপরেই তোমার ইয়েটা অফ হয়ে গেল। হ্যাঁ, তোমার বসন্ত উৎসবটা হয়ে গেল, খুব ইয়ে ছিল যে আমি 100-400টা নিয়ে তোমার বসন্ত উৎসবে যাব, দূর থেকে বসে বসে মারব, গুলি চালাবো, কিন্তু একটা কাজে ফেসে গেলাম, যাওয়াই হলো না। কিন্তু এই যে সামনে আসছে R6 এর সঙ্গে 100-400, তার মানে ছবির লেভেল তো সেটা হবে। তো এইবার থেকে তোমার মোটামুটি প্রতিটা ইয়েতে আগে থেকে জেনে আমি থাকবো, এবং সব মডেলের পরপর ছবি আমি তুলব। তো এও একটা ঘটনা গেল যে আমি কেন এগোচ্ছি, কিভাবে, তার পেছনে ইয়েগুলো, ঠিক আছে দাদা। একটা সেকেন্ড, মুয়া সোনালী নাথ লিখেছে, কাউকে ভালো বলতে হলে দাদা আগে নিজেকে ভালো হতে হয়। খুব সুন্দর লাইভ হচ্ছে। থ্যাংক ইউ সোনালী। তো দাদা একটা প্রশ্ন তোমাকে একটু করতে চাই, সেটা হলো এই যে স্টুডিও কিং প্রতিষ্ঠার পেছনে কোনো মূল স্বপ্ন বা লক্ষ্য? সে তো আছেই, মানে আছে কি বলি তাহলে তোমাকে, মানে ক্যামেরা কিনে, এত দামের ক্যামেরা কিনে ছবি তুলে, সত্যি কথা বলতে কি স্টুডিওতে গিয়ে শুট করার অকাত ছিল না, ক্ষমতা ছিল না। যা মাইনে পেতাম আর যা আসতো ওর সংসারেই শেষ হয়ে যেত। এবার অনেক কষ্ট করে আলাদাভাবে রাত জেগে এডিটিং করে সেই পয়সা দিয়ে, তাও আমার ক্ষমতা ছিল না একটা স্টুডিও বুক করে নিজের স্বপ্নের কিছু ছবি তোলার, কোনোদিনও হয়নি। হ্যাঁ, কিছু বন্ধু মেকআপ আর্টিস্ট ছিল, তারা বুক করতো,
সেই ছবিগুলো আমি তুলে দিতাম, তাদের ইয়েগুলো করতাম, সেইখানে গিয়ে কিছুটা স্বপ্ন পূরণ করতাম, কিন্তু তা দিয়ে তো নিজের কাজ করা হতো না, না? তারপর সেই স্বপ্ন তো আছে, কিন্তু এই ঠাকুর খুব মা তারা, মা কালী, তো সেই একটা কি, তো আমি একটা চান্স পেয়ে গেছিলাম, মানে একটা, দেখো ফিল্মে তো মাঝে মাঝেই ইয়ে হয়, হ্যাঁ, এই তো মানে অশোক, ও খুব বড় মানে ডিওপি, কতবার করে আমাকে বলেছে দাদা এইসব ছেড়ে চলে আসো। তাও আমি আমার চাকরিটা কেন ছাড়িনি জানো? খুব অল্প মাইনে চাকরি করি, কেন ছাড়িনি? ওই চাকরি দিয়েই কিন্তু আমি এই ক্যামেরাটা কিনেছি। হ্যাঁ, আমি বেশ বলি না, আমার যদি আজকে তোমরা যদি শোনো যে কিংকর তো বিশাল পজিশনে চলে গেছে, তাও আমি আশিকাকে কোনোদিনও ছাড়তে পারবো না, বুঝতে পেরেছো? কারণ কি বলতো, আশিকাকে দিয়ে আমার এই স্বপ্নগুলো টুক আস্তে 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 আস্তে, এই জন্য সবাইকে বলি, আমি মার্কেটের সবাইকে বলবো যে তোমরা যখন উঠছো, যে তোমাকে সাহায্য করছে, সহযোগিতা করছে, তুমি যতই বড় হয়ে যাও না কেন, তার প্রতি তোমার ইয়ে থাকতেই হবে, রুটকে কখনো ভুলতে নেই। যার কারণে আশিকা তারপরে আমার কোম্পানি আমাকে এমন সেক্টরে দিয়ে দিল, দেখো কেউ যদি শোনে না যে এ শেয়ার মার্কেটে কাজ করে ফটোগ্রাফি, অসম্ভব, শেয়ার মার্কেটে কি প্রেশার, হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে আশিকা আমাকে এমন সেক্টরে কাজ দিয়েছে যে আমার 2 দিন 3 দিন ছুটি করলেও আমার কেউ মানে হয় না, যেন আমি করতে পারি। এক সময় তো খুব ইচ্ছা হয়েছিল যে চাকরিটা ছেড়েই দিল, কিন্তু আমার বস আমাকে যা বললেন, উনি এখন আমার কোম্পানিতে নেই, উনি মুম্বাইতে থাকেন, যে ভাই চাকরিটা করে যা, সঙ্গে এটা রাখ, তোর কোনো অসুবিধা হবে না। কারণ কি, সব থেকে বড় প্রবলেম কি জানো তো দাদা, যারা অনলি ফটোগ্রাফি করে তাদের সব থেকে বড় ইয়ে কি, আসছে প্রচুর আসছে, কিন্তু ওই টাকা ধরে রাখা বিশাল টাফ। আজকে 2000, কালকে 5000, তারপর ইয়ে, ঠিক আছে, কিন্তু ওই টাকাটা যে ধরে রেখে তারপরে ওই সেখান থেকে ডেভেলপমেন্ট করা বিশাল টাফ। আমি নিজের ইয়ে দিয়ে, আমার এমন দিন গেছে যেখানে আমার 25-30 হাজার টাকা ইনকাম হয়েছে। কিভাবে হয়েছে? আমি তো ডান্স সিনেমাটোগ্রাফিও করি, 3টে জায়গায় সকাল 10টার মধ্যে ডান্স সিনেমাটোগ্রাফি কমপ্লিট করেছি। দৌড়েছি মানে এখান থেকে বাগুইয়াটি থেকে চলে গেছি বজবজ লাইনে, ঠিক আছে, সেখান থেকে আবার বারাসাত, ওই করে আবার স্টুডিওতে এসেছি, ফুল স্টুডিও উইথ ফটোগ্রাফি, বুকিং, 30টার মতো মডেল, এই সব করে ঠোরে মানে আমি এরকম ইয়ে করেছি। করে কি হবে, টাকা ধরে রাখা খুব টাফ। একদম, টাকা ধরে রাখাটা সবচেয়ে ব্যাপার। যার কারণে সবাইকে, সব ফটোগ্রাফারকে বলি, কেউ তো আবার বলে যে দেখো জ্ঞান দিচ্ছে, ঠিক আছে, কিন্তু জ্ঞান না, বলি যে হয় সাইডে একটা বিজনেস কর ভাই, হ্যাঁ, না হয় বাবা মার যে স্বপ্নটা চাকরির পেছনে, চাকরি তো করতেই হবে। দেখ তোর যদি ইন্থু থাকে, তোর যদি মানুষ শিখিয়ে থাকে, তোর ফটোগ্রাফিতে উন্নতি হবেই, কেউ টাকাতে পারবে না। দাদা, কিং স্টুডিও, হ্যাঁ সোনালি, যে স্টুডিওতে তুই এসেছিলি সেই স্টুডিওটাই স্টুডিও কিং। কিংকর থেকে ঠিক আছে, কিংকর দা স্টুডিওতেই তুই গেছিলি, সেই দাদাই আজকে আমাদের সাথে বসে আছেন, এটা আমার কাছে সৌভাগ্য। ও লিখেছে কিং স্টুডিও, আমিও গিয়েছিলাম, ফটোগ্রাফার দাদা কোন স্টুডিওর কথা বলছেন যেটিতে একটু জানিও। বুঝে গেছিস, সেই দাদাই। তো তারপর এই সব করতে করতে, মানে কি আমি সবার জন্য সবাইকেই বলছি, এই যে আমি কথাগুলো বলছি না, আমি যেমন নতুন ফটোগ্রাফার যারা আছে তাদের বলছি, যারা অনেকে আছে যে ভালো পড়াশুনোতে কিন্তু অনলি ফটোগ্রাফি নিয়ে সে এগোচ্ছে, তাদের ক্ষেত্রে আমি এই কথাটাই বলছি যে খুব টাফ। এখন কেউ যদি বাইরে চলে যায় বা তার যদি এখন সেটা হবে কি না তার, আর সব থেকে বড় কথা কি যে মা বাবার আশীর্বাদ, যে ক্ষেত্রে গিয়ে সে মা বাবার ফুল আশীর্বাদ না পাবে, সেখানে গিয়ে এখানে মা বাবার ওনারা চাচ্ছে যে ওর রেজাল্ট, ওর হায়ার সেকেন্ডারি রেজাল্ট দেখে তবে যে এই ছেলে যদি পড়াশুনো করে তাহলে ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারে। এবার সেই ছেলে যদি সেটা না হলে অনলি ফটোগ্রাফিতে ঢুকে যায়, কোনো একটা মোহে পড়ে বা কোনো একটা ইয়ে পড়ে, সে ডাক্তার হয়ে তো তুমি ফটোগ্রাফি করতে পারো। আমার কথা হলো, আচ্ছা একজন ডাক্তার আছেন, আমি তার ইয়েতে দেখেছি, প্রতাপদার শুটে উনি আসেন, ডক্টর, একদম খুব বড় ডাক্তার, মানে তার মনে 1 কোটি টাকার 1 কোটি টাকার জিনিসপত্রই আছে, দেখেছি। আমি সবাইকে এটাই বলি, কারণ আমার ওখানে অনেক বড় বড় ফটোগ্রাফার সব এসছে, বড় বড় লেন্স নিয়ে
তো তারা নিজের জায়গাটা ঠিক রেখেছে। হ্যাঁ, যাদের পড়াশুনো করতে ভালো লাগে না, ও দাদা আমার দ্বারা হবে না, তাদের ক্ষেত্রে আলাদা, ঠিক আছে। কিন্তু আমি বলবো জেনজি যারা আছে এখন মার্কেটে ক্যামেরা নিয়ে কাজ করছে, তাদের এডুকেশন যদি সেই লেভেলের থাকে, সেই লেভেল থেকে অনলি ফটোগ্রাফিতে চলে আসা এই মার্কেটে বিশালটা খুব টাফ, খুব টাফ। তো ওইটা একটা ব্যাপার, ঠিক আছে। ও তারপরে কি হলো, স্টুডিও কিং। তো আমার দিদি তো নিচের ট্রলারটা ওরকম ইয়ে ছিল, এবার আমি বলছি যে আমি বাইরে চলে যাব। দেখ ভাই, বাইরে গেলে তোর টাকা পয়সা অনেক হবে, কিন্তু তোর ফ্যামিলি, তুই বাইরে গেলেই তোর মা মারা গেল, কি হবে? আমরা তো এমনি সবাই এক বোন, ওই যে দিদির বাড়ি, আমার 5 দাদাই বাইরে থাকে, আমার ছোট দাদা ফ্যামিলি সব আমেরিকাতে, আর আমার উপরের যে ভাই ও কানাডা সিটিজেনশিপ। আচ্ছা, তার জন্যই আমি সেন্ট্রাল প্লাট ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি, বেরিয়েই চলে যাব, সেই সব রেডি ছিল। বাবা মারা গেলেন, মা পাগল প্রায়, উনি তো 2 বছর ধরে শুধু কান্নাই করেছেন ওই বারাসাতের বাড়িতে। তো আমি ভাই পয়সা না, আমি মাকে চাই, ওই জন্য পয়সা দেখিনি, ও যা হবে হবে, এই স্ট্রাগল লাইফে ঢুকে গেলাম। তো তারপরে কিছু তো একটা করতে হবে। তখন দিদি বলল যে ভাই দেখ তো এইখানে কিছু করা যায় নাকি। তখন দেখলাম যে ভাঙচুর টাংচুর করতে হবে, এই করতে হবে, তো ইয়ে থাকলে তো হবে না, টাকা, টাকা কোথায়? সবাই বলছে যে আমি টাকা দেবো, আমি লাইন দিয়ে আমার পেছনে দাঁড়িয়ে গেল, টাকা কোনো ব্যাপার না, করো। কিন্তু হ্যাঁ, ওখানে যা ইনকাম হবে হাফ আমাকে দেবে, হাফ তুমি নেবে, এই সমস্ত ব্যাপার। আমি এই যদি আমি 2-3 জন মিলে করি, তো আমার মাটির ছেলেকে বেশি নিলে কেন, তোমার আমার একে দিতে হবে, ঝামেলা। তখন আমি একজন আমাকে বললো তোর কিছু করা লাগবে না, এই নে টাকা, ব্যাস। তাকে আমি 4 বছর দেই, যে গত বছর তার টোটাল টাকা কমপ্লিট হলো, 6.5 লাখ টাকা তার কাছ থেকে নিয়েছিলাম, 6.5 লাখে 6,500 টাকা করে তারকে আমি মাস গেলে ইন্টারেস্ট দিতাম, ঠিক আছে। সে লাস্টে ইয়ে করেছে যে না, আমি টাকাটা দিয়েছিলাম, কিন্তু লাখে 1000 টাকা চারটেখানি কথা না, মানে সে কোথা দিয়ে পাবে এত ইন্টারেস্ট। তাকে আমি দিয়ে গেছি, দিয়ে সেই লোন পরিশোধ করেছি এত কিছু করে, ঠিক আছে। তো তারপর তো ওই স্বপ্ন নিয়ে যে আমি তো করতে পারিনি কিছুই, এইবার যারা ফটোগ্রাফার আছে তারা একটু করুক, ওই জন্য আমি এমনভাবে সিস্টেম করেছি। একটা ফ্লোর রেখেছি 1600 টাকা 8 ঘন্টা, আর একটা ফ্লোর রেখেছি 1400 টাকা 8 ঘন্টা। ভাই গরিব মানুষ আছি, ওই কর, ঠিক আছে। এবার ফুল স্টুডিও নিলে একরকম, ঠিক আছে। ডিসেন্ট আমার একটু নিচেরটা বাড়াতে হয়েছে, কারণ অনেক টাকা এবার খরচা করতে হয়েছে, ভেঙে জুড়ে আরো বড় করতে যা হয় আর কি। ইলেকট্রিকের বিশাল টাকা বিল আসছে। তো এই সমস্ত দেখে যতটা কমে পারা যায় আমি তাই করে ইয়ে করছি। হ্যাঁ, ইলেকট্রিক বিলটাই তো একটা বড় টাকা নিয়ে বেরিয়ে যায়। তারপর স্টুডিও করে আমার যে ভাগ্নি, যার আসার কথা ছিল, গ্লোরিয়া, আসতে পারেনি, তো ওই টোটাল ওই পরিচালনা করছে। তা এই যে জিনিসটা হলো, টোটাল সিস্টেমটাই মা তারা। ঠিক ঠিক ঠিক, মা তারা ওখান থেকে আমাকে বারাসাত থেকে এই যে ম্যাটারটা হলো, স্টুডিও কিং এর মালিক হলেন মা তারা, একদম। আমি প্রচন্ড ঠাকুর ভক্ত, আমার অনেক 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 ছোটবেলা থেকেই মা আমাকে হরিবোলা করে, মানে কি যে আমি ওই গোপালের পায়ে সঁপে দিয়েছেন। এইবার কি হলো, আমার লাইফে অনেক বাধা আছে এই সমস্ত কাজকর্ম নিয়ে, মা তারা এখন গোপালের কাছ থেকে উনি আমাকে নিয়ে নিয়েছেন। একদম আমি বুঝতে পারি যে আমি একটা খারাপ কাজ করতে গেলেও আমাকে ঠাকুর যেন সাইড করে নিয়ে বেরিয়ে আসে। সোনালী লিখেছে, সোনালী নাথ লিখেছে, ও আচ্ছা, আমি আপনার স্টুডিওতে একসাথে 2টো মডেল একদিনে শুট করে এসেছি, খুব ভালো লেগেছে আজ আপনার লাইভ দেখে। থ্যাংক ইউ জেরিদা। থ্যাংক ইউ সোনালী। আর ট্রাই করো একদিন আমার ফটোগ্রাফি নিয়ে, স্টুডিও নিয়ে কাজ করার একদিন। কলকাতায় আমি সমস্ত মডেলদেরকে বলছি, মেকআপ আর্টিস্টদের বলছি এবং অর্গানাইজারদেরকেও বলছি যে আমরা ফটোগ্রাফার নিজেরাই সিলেক্ট করি, বাট এটা আমার তরফ থেকে একটা এক্সপেরিমেন্ট। সেটা হলো, আমি দাদাকেই সব কাজ করতে বলবো এটা বলছি না, কারণ তাহলে নতুন ছেলেমেয়েরা কাজই পাবে না। কারণ দাদার কাজ, দাদার এডিটিং, সব থেকে বড় কথা টাইম ম্যানেজমেন্ট। যেদিন উনি কাজ করেন, আমি যেটুকু জানি, আমি এখনো অবধি যেগুলো শুনেছি, তাতে দাদা কিন্তু সেম ডেই ছবিটা কিন্তু র ফাইলটা মনে হয় সেদিনকেই দিয়ে দেন আপনি, না? আজকে এই ঘটনাটাই আজকে ঘটেছে।
বলছি আমি। র ফাইলটা উনি সেদিনকেই দিয়ে দেন। আর কত তাড়াতাড়ি একটা কাজ, আসলে ব্যাপারটা কি, আমাদের তো একটা বয়স হয়েছে, আমরা না সবকিছু ম্যাচিউরিটির সাথে করি, যেটা হচ্ছে প্লাস পয়েন্ট। অর্গানাইজারদের উদ্দেশ্যে বলছি, দাদার সঙ্গে একবার কাজ করে দেখো। তবে হ্যাঁ, দাদার সাথে কাজ করার আগে কিন্তু এটাও ভাবতে হবে, যদি আমি 4টে শুট করি, দাদাকে দিয়ে আমি 2টো শুট করাবো, 4টে কিন্তু করাবো না। না না, ওসব কারণ আমি বাকি বাচ্চা দুটোকেও কিন্তু আমাদের দেখতে হবে, তারাও কিন্তু ইন্ডাস্ট্রির বাচ্চা, আর তারাও এই কাজগুলো দেখে শিখতে পারবে যে একটা কাজ উনিও করছেন, আমিও করছি, ওনার কাজটা এই লেভেল হচ্ছে, আমার কাজটা কেন এই লেভেল হচ্ছে না, আমাকে শিখতে হবে। সেসব ক্ষেত্রেও বলছি, দাদার কাছ থেকে ওইটুকু সাহায্য চাইলেও দাদা কিন্তু তাকে সাহায্য করে দেবেন। উনি ততটা প্রফেশনাল মানুষও নন, উনি ততটা প্রফেশনাল। ফটোগ্রাফিতে আমি প্রফেশনাল কিছু, ফটোগ্রাফি একটা আর্ট কোনোদিনও প্রফেশনাল হয় না। আজকে যে ঘটনাটা ঘটেছে, ওনার মেয়ের পোর্টফোলিও, ঠিক আছে, তো 11:30 আসার কথা, আর আমার তো তোমার এখানে আসতে হবে 11:30টার জায়গায় উনি এসছেন গিয়ে 2টোর সময়। ওরে বাবা। এবার এসে না উনি হতচকিত হয়ে গেছেন, তো ওনার মেয়েকে ইয়ে করে নিয়ে ছবি তুলছি করছি, ও শুধু বলছে এই জলদি করো জলদি করো, মেয়েকে বলছি। তখন আমি যে কেন জলদি করো, কে হুয়া? তো বলছে আরে দাদা আপনার তো বিল উঠে যাচ্ছে। কাজে সব বিল আপনি কি মনে করেছেন আমি টাকার জন্য ফটোগ্রাফি করি? আপনার সঙ্গে কথা ছিল 4টে ছবি তোলার, একটা ড্রেসে আমি 14টা করে ছবি তুলছি। কেন ছবি তুলছি? আপনার মেয়ে তো প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছে, আমি যদি এই প্রফেশনালগিরি দেখাই এখানে, আপনার মেয়ে ছবিটা তোলা হবে? ও অনেকেই সেটা করবে, কিন্তু আমার ইয়ে টোটালি ডিফারেন্ট। কথা হয়েছিল 4টের, মেয়ে ওকে পড়িয়েছি 6টা। কাজে বাবু নিয়ে আয়। আরে দেখো, যা দেবে তাই দেবে, আমি টাকার জন্য ফটোগ্রাফি করি না, ওর থাক না, ওর একটু উদ্বুদ্ধ হোক, এটা খুব ভালো মেয়ে। এইবার যখন ইয়ে হচ্ছে, দাদা ছবি এখন নেবে? এখন কাইছে তুমি এখন নেবে নাকি বলো? তাপ তো আরে কইতে কাবি নেই শোনা ইয়ে হিস্ট্রি, মানে এখনই ছবি দিয়ে দেবে, তোমরা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তোমাদের ছবিও পৌঁছে যাবে, ঠিক আছে? তো খুবই খুশি। তখন বলছে যে আমার ফ্যামিলিটা খুব বড় ফ্যামিলি, আমার ফ্যামিলির যত ছবি হবে দাদা, এটাই নন বেঙ্গলি তো ওদের, আমার মেয়ের পোর্টফোলিও কিন্তু করতে হবে, বিয়ের পোর্টফোলিও যেটা, ও ছেলের ছবি টবি সব বের করেছে, এই ছেলেরও বিয়ে দেবো, তাদের সব ঠিক আছে বাবা বিয়ে, আর আমি তোমার কাছে খুব তাড়াতাড়ি আসবো বলে আমারটা ইয়ে ছিল, তোমরা যাও, আমি সব পাঠিয়ে। ওরা গাড়িতে রয়েছে, তখন পৌঁছাও পারেনি, সঙ্গে সঙ্গে ড্রপ করে, কারণ কি ও যা দেখবে সেটাই তো রপাইল, আর ওকে দিয়েই তো আমি সেটা করে নিয়েছি। আর আমি ওই ফটোগ্রাফি করি না যে পরে যে কারেকশন করে তারপরে ছবিটা দেবো। আর এখন তো আরও সিস্টেম, আমার ট্যাব করে নিয়েছি, ট্যাব থাকে, যার ফটোগ্রাফি এখানে বসো, ওই ক্লিক হবে, চলে আসবে, ভালো করে দেখে বলবে, পরে কিন্তু বলবে না যে এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি, যা বলবে এখানে বড় ট্যাব নিয়েছি, ব্যাস করে নাও। তো ছবি দিয়ে দিলাম। ও বলছে যে, মহিলা বলছে যে আমি বহুত খুশ হওয়া ভাই সাহেব, বহুত ইয়ে। আর ঠিক আছে, খুশ তো আসল ব্যাপারটাই তো, ফটোগ্রাফি তো ভাতে মেখে খাওয়ার জিনিস না, ফটোগ্রাফি হলো মনের খাবার, মনের খাবারটা ঠিক না হলে হয় না। দাদা, একজন ভালো ফটোগ্রাফারের সব থেকে গুরুত্বপূর্ণ গুণ কি বলে আপনার মনে হয়? সব থেকে গুরুত্বপূর্ণ গুণ একটা হলে হবে না, যেমন সব থেকে গুরুত্বপূর্ণ গুণ হলো তার প্রচণ্ড পাঞ্চুয়ালিটি থাকতে হবে, টাইমকে তার মানে জীবনে সব থেকে টাইমকে তার পূজা করতে হবে, টাইমকে তার শ্রদ্ধা করতে হবে প্রতিটা ফটোগ্রাফারের। তারপরে হলো দেখো, মানুষ মাত্রই ভুল করে, তার ভুলগুলো তার স্বীকার করতে হবে যে আমার এখানে ভুল হয়েছিল। আর সব ফটোগ্রাফারের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, আজকে যে এক্সপোজারে যে একটা ছবি তুলছে, ছবি নিয়ে সে টাকা নিচ্ছে, 10 দিন পরে যদি ওই লোকটা এসে বলে আমাকে সেম এক্সপোজারে সেম ছবি চাই, হয় না। ওই যদি সেই দিন তুলে না দিতে পারে, সেই যদি ইয়েটা যদি তার ব্রেনে ধরে না রাখতে পারে, সেই অবধি তার কেটে যেতে হবে, সেই অবধি তার কনসেন্ট্রেটটা রাখতে হবে, না হলে কিন্তু সে মানে এমনিতে সে কিন্তু সে ওই যোগ্য ফটোগ্রাফার হয়ে সেদিন পৌঁছাতে পারবে না। দাদা, সব থেকে দামি ক্যামেরা হাতে কি নিয়েছেন আপনি এখনো অবধি? সব থেকে আমি তো সব থেকে দামি ক্যামেরা, আমি খুব দামি ক্যামেরা নিতে পারিনি, এই হাতে হাতে নেওয়া, মানে কোনো দোকানে হোক, কারুর থেকে হোক, ওটাই তো ব্যাপার।
দাদা ওটাই তো ব্যাপার, আমি আমার অকাতের বাইরে কোনো কিছু টাচই করি না, ওটাই তো সমস্যা আমার। বুঝতে পেরেছো তো? আমার বন্ধুরা বাইক নিয়ে ঘুরছে, আমিও বাইকে উঠিনি, কোনোদিন চালাইনি। আমার যেদিন বাইক কেনার ক্ষমতা হবে তার 2 মাস আগে আমি বাইক নিয়ে ভাববো, বাইক নিয়ে চালাবো। তো আমার যখন বাইক কেনার ক্ষমতা হয়েছিল তখনই তার 2 মাস আগে, মানে তার আগে আমি বাইক চালানো শিখেছি, তারপরে বাইকটা কিনেছি। অবশ্যই দমদমে স্টেশনে এত কাছাকাছি, আর সব জায়গায় ওলা উবের বেরিয়ে গিয়ে বাইক বিক্রি করে দিয়েছে। আমার সব বাইক ফাইক পছন্দ হয় না, ঠিক আছে? তো এরকম ফটোগ্রাফিও বলছি, আমি যখন R6 Mark II কিনলাম, আর যখন আমি কিনেছিলাম তখন ওটা ছিল হলো বডি ছিল 1,80,000, মানে 5D Mark II, তো বাইকটি মাত্র। তখন আমি 1,80,000 আগে গুছিয়েছি বা যেভাবে করেছি, তারপরে আমি তার গায়ে হাত দিয়েছি। R6 Mark II তাই 2,25,000, ঠিক আছে, বডি। তো ওই টাকাটা করে তারপরে কিন্তু তার আগে বুঝতে পারছো, আমার কাছে আছে কিন্তু আমি টাচ করব না, লেন্সও তাই। মানে কি, ওর দিকে আমি ফিরেও তাকাবো না, কারণ ওইটা দেখলেই না না, শোনো না, একটা বিশেষ গুণ, একটা একটা এমন কিছু গুণ তার থাকা উচিত যেটাকে ওইটা না থাকলে তার চলবেই না, এরকম কিছু। ওটা না থাকলে দেখো, ওটা না থাকলে তার চলবেই না, এরকম। দেখো আমার মধ্যে তো আমার পাঞ্চুয়ালিটি মানুষ দেখাতে পারবে, পাঞ্চুয়ালিটিটাও চলো করে নিতে পারবো আমরা। এমন একটা একটা ভালো ফটোগ্রাফার হতে গেলে একটা বিশেষ গুরুত্বপূর্ণ গুণ তার কি থাকা দরকার, মানে আপনার কথায় বিশেষ গুরুত্বপূর্ণ গুণ এইটাই থাকার দরকার আমার মতে, তার খুব অধ্যবসায়ী হতে হবে, যেটাই আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কম। আমি মানে অধ্যবসায়ী হতে হবে, আর কাউকে হট করে কোনো সাবজেক্টকে জাজমেন্ট করে দেওয়া যাবে না। আমার কাছে যেই দাঁড়াবে, সে একটা কাঠপিঁপড়া হোক বা একজন মানুষ হোক, সে আমার কাছে একটা সাবজেক্টের মানে, আর এই সাবজেক্টকে ঠিকঠাক করার জন্য যতটা মানে আমার কসরত দেওয়ার দরকার, ততটা কসরত আমাকে দিতে হবে। ঠিক 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 ঠিক। কারণ কালকেই আমার একটা ছবি হয়েছে, ওটা হলো চিনির ভাগ হবে না, এরকম একটা ছিল, দুটো কাঠপিঁপড়া, ওই চিনি মাঝখানে দেওয়া আছে, তাই নিয়ে মারপিট করছে। হ্যাঁ, ওই ছবিটা আমি যখন তুলছিলাম, এক জায়গায় নামযজ্ঞের ছবি তুলতে গেছি, হরে কৃষ্ণ, ওই ছবি তুলতে বন্ধ হয়ে আছে, এবার দেখি যে কাঠপিঁপড়েগুলো দৌড়াচ্ছে, কাঠপিঁপড়ে বড় বড়। তা আমি কাছে, দাদা একটু চিনি হবে? তা বলছে যে চিনি হবে, তা দিল। তো এখন কাঠপিঁপড়ে দৌড়াচ্ছে, দূর থেকে তো মানুষ দেখতে পাচ্ছে না। এবার ও দেখছে যে ওই নিয়ে ফটোগ্রাফি কি সব তুলছে, কেউ বলছে পাগল হয়ে গেছে, কোথার থেকে পাগল ধরে নিয়ে এসছে। কিন্তু তারপরে যখন ছবিগুলো তুললাম, তাহলে ল্যাপটপ আছে, ল্যাপটপে বুঝি ছবিগুলো দেখালাম বড় বড়। তাই লোকটা এসে বলছে, আরে বাপরে, আমার এত সুন্দর কাঠপিঁপড়ে যে আমার বাড়িতে আসে, আমি তো কোনো জায়গায় খেয়াল করে, বাড়ির মালিক। তারপর সেই কাঠপিঁপড়ের দিয়ে এই চিনির ভাগ হবে না দিয়ে, যে তখন ছিল সন্দীপন কর ফটোগ্রাফি, ওদের একটা গ্রুপ ছিল, ফটোগ্রাফি চর্চা না তো, হ্যাঁ ফটোগ্রাফি গ্রুপ, না 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 সন্দীপন কর ওদের একটা ছিল, প্লাপা, ঠিক আছে, একটা গ্রুপ ছিল ওদের, সব হতো, এক্সিবিশন হতো, সেই এক্সিবিশনের ছবিটা উঠলো, কত হাতে তালি হলো, এই হলো সেই হলো। কিন্তু ওই ছবিটা তুলতে আমার যে কত কষ্ট হয়েছিল, কোমর ভেঙে যাচ্ছে, তাও আমি উঠিনি। তো ফটোগ্রাফারদের এই জিনিসটাও কিন্তু রাখতে হবে, প্রচন্ড ডেডিকেশন চাই, মারাত্মক ডেডিকেশন চাই। পীযূষ ব্যানার্জি লিখেছে, কিঙ্করদা একজন ভালো মানুষ, খুব ভালো, আমার একজন প্রিয় দাদা। একদম পীযূষ, তোমার উন্নতি কামনা করি। আর এই মার্কেটে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে, যেমন পীযূষ ব্যানার্জি, তারপরে সুতীর্থ, আমি বলবো শিবন, সুমন, তারপরে সোনালি, তারপরে ফটোগ্রাফাররা, অনেক ফটোগ্রাফার আছে। এবং কালকে আমি তো বলছি, দেখছিস ফটোগ্রাফার ভাইদের সঙ্গে আমার সম্পর্ক, তো এইটাই তো হওয়া উচিত, এইটাই হওয়া উচিত। আর সব থেকে বড় কথা কি, ফটোগ্রাফার বলো, মেকআপ আর্টিস্ট বলো, এরকমও হয়েছে, এমন নাম তো আমি বলবো না, বাড়িতে নির্যাতিত সে বলছে, দাদা আমি কি করবো? কারণ দেখ, তুই যদি আমাকে বলিস, তাকে আমি বললাম, তুই যদি আমাকে বলিস তোর জন্য আমার কিছু করতে হবে, তাই এমনিতে তো করতে পারবো না, তুই এক কাজ কর, তুই মেকআপ শেখ,
মেকআপ শিখে মেকআপ আর্টিস্ট হ, আমি তোকে কাজের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। সে এখন মানে আমার ওই কথার ইয়েতে সে একটা দামি ইনস্টিটিউটে ভর্তি হলো, এবং সে এখন সে যখন বেরোবে না, তা আমার আর কিছু করা লাগবে না, ওই এমনিতেই 50,000 উপরে ইয়ে। কিন্তু সে মাঝে মাঝে বলে যে তুমি আমাকে এই বুদ্ধিটা দিয়েছিলে, যার জন্য আমার এই রাস্তাটা তৈরি হচ্ছে। দাদা, আপনার কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় ও চ্যালেঞ্জিং ফটোশুট কোনটা, যেগুলো বলেছেন তার মধ্যে একটা? হ্যাঁ, আমার বিটার ফটোগ্রাফি, মানে যেটা, তারপরে সানবার্ড, সানবার্ডটা বলেন। হ্যাঁ, সানবার্ডেরও অনেক কাহিনী, ও শেষ করা যাবে না। সানবার্ড তুলছি, মানে সানবার্ডের ব্যাপারটা কি, এই রোদ যখন প্রখর রোদ থাকবে, ওই যে ফুলগুলো আছে না, ওখান থেকে মধুটা গলে গলে ইয়ে হয়, তখন সানবার্ডরা ওখানে গিয়ে মধুটা এরকম বাঁকা ইয়ে রয়েছে, ওটা দিয়ে টোট দিয়ে ওঠে চলে যায়। মানে তারা ফ্লাই করতে করতে মনে হয় ঠোঁটটা। হ্যাঁ, ওই ছবি তুলতে গেলে তো আমার ওই ধরে রাখতে হবে ক্যামেরা। এবার গ্রামের লোকজন দেখছে যে এইভাবে প্রতিদিন এসে এই গ্রাম ওই করে সানস্ট্রোকে মারা যাবে। তখন ওই গেছি, তা আমাকে বলছে যে তো এই তুমি তো আর কি বলবো, তো তোমাকে আর বলার কিছু নেই, তুমি কোন বাড়ির পোলা তাকে জানে, মানে ওরা মুসলিম এরিয়া ছিল, তা ওই গামছাতে জল ইয়ে করে দিয়ে আমাকে মাথায় বেঁধে দিয়েছে। দেওয়ার পরে আমি মানে ওই আমার কাজ ছিল ওই মানে সব সময় তাক করে রাখা, যে কখন এসে বসবে, কখন খাবে, চাট মারবো। তো এই যে জিনিসগুলো, এই যে মানে আমি তোমার মডেল ফটোগ্রাফিতে আমি যাই করি না কেন, আমি এখনো পাখির মানে আমি মাঝে মাঝে ডিপ্রেশন ফিল করি। তার মানে আমি তো দমদমে থাকি, যখনই আমি বারাসাত বা কোথাও যাই, তো আমি সেই লেন্স নিয়েই যাই, আমাকে কেউ বসিয়ে রাখতে পারে না। হয় আমি ছাদে গিয়ে কোনো নতুন কোনো পাখি টাকি পাওয়া যায় নাকি, কিছু পাওয়া যায় নাকি। আপনি চিন্তামণি স্যাংচুয়ারিতে একদিন যান। হ্যাঁ, অবশ্যই আমি যাবো। সকালবেলা 5টায় খুলে দেয়, 5টায় 50 টাকা লাগে। খুব সহজ, যাওয়াটা খুব একটা বেশি শক্ত না, সহজ যাওয়া। আমি অনেকগুলো ফটোগ্রাফ করেছি। আমার লাইফে এই দুঃখগুলো আছে যে এখনো আমি, দেখো সত্যি কথা বলতে কি, পৈলানি ইনস্টিটিউটেও আমাকে চিফ জাজ হিসেবে নিয়ে গেছে আমার এই ফটোগ্রাফির ইয়ে দেখে, ঠিক আছে, তারা নিয়ে গেছে তারা। আচ্ছা, সানন্দা, আনন্দলোক, আনন্দ বাজার, আর যত ইয়ে আছে সে যেভাবেই হোক না কেন, পুজো সংখ্যাতে বড় বড় করে আমার সেই ছবি উঠেছে, যেখানে একজন ফটোগ্রাফারের ইয়ে করতে গেলে 60 থেকে 70,000 টাকা দিতে হয় আনন্দ ইয়েকে, সানন্দাকে। তো এইসব যে আমি পেয়েছি, কিন্তু ভগবান না দিলে আমি কিভাবে পাবো? আমার থুড়ি অকাত আছে যে ওখানে যে আমি এ করবো। ওই জন্য সবাইকে বলি যে কার অনেক টাকা আছে, কার টাকা নেই, এই সমস্ত ভুলে যেখানেই মানে সুযোগ পাও সেখানে কাজে লাগিয়ে একদম কাজে লাগালেও হবে না, সেই লেভেলে কাজে লাগাতে হবে। মানে যে ছবিতে সানন্দাতে আমার দুবার করে উঠেছে, মানে সেই এখনো আমার বাড়িতে সব কেনা আছে। আমার মানে সবাই সে পুজো সংখ্যা, মোটা যে পুজো সংখ্যা বেরোতো এক ধাচ্ছে, যেমন আমার পাড়াতে প্রায় টোটাল মিলিয়ে প্রায় 250 থেকে 300 সানন্দা আমার ওই ছবি উঠেছিল বলে বিক্রি হয়েছিল, আমার অফিসের লোকজন কিনেছে। তো ব্যাপারটা কি হয়েছিল যে 2-3 জন ফটোগ্রাফার মিলে ছবিটা তোলা হয়েছিল, কিন্তু ওই দিন মানে এক রাত্রের মধ্যে ছবি এডিট করে জমা দিতে পেরেছিলাম শুধু আমি, আর কারো ক্ষমতা হয়নি ওই এডিট কমপ্লিট করে। তো অবশ্যই আমার নাম দিয়েই তারা ওইটা ইয়ে করেছে। তো এই কথাগুলো আমি কেন বলছি, কেউ যদি আমার এই লাইভ দেখে মনে করো ওই দেখো নিজের জাহির করছে, জাহির না, জাহিদের কিছু না ভাই, আমার কাছে এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ, আমি এইটা দাদা আজকে একা আছে এখানে, তা নাহলে তো দুজন থাকে সব সময়। এইটা সব ফটোগ্রাফারকে আমি বলছি যে যেখানেই তোমরা সুযোগ পাবে, সুযোগ করে নিতে হবে। বড় হয়ে কিন্তু পারবে না। এই যেমন আমি কতবার করে আমি এই তোমার বিভিন্ন ফিল্মের বা ইয়ের এই যে ভাই চলে আয় কালকেই, প্রসেনজিৎ সব থাকবে, ছবিগুলো তুলে নিয়ে যাবি। আরে ভাই কালকে আমি যেতে পারবো না, আমি কালকে যেতে পারবো না, আমার অফিসে 3 দিন ছুটি নেওয়া হয়ে গেছে আমার কাজের জন্য, যেতে পারবো না। আমি অনেক এই সমস্ত অপরচুনিটি থেকে আমি পারিনি যেতে, কি করব, ঠিক আছে। কিন্তু যেটুক যা পেয়েছি সব ভগবানের। দাদা, বর্তমান সময়ে মডেলদের জন্য ফটোশুটে সফল হওয়ার সবচেয়ে বড় টিপস কি? মডেলদের জন্য ফটোশুটে সব থেকে বড় টিপস কি সফল হওয়ার? আমার যে এটা বলে যে ওই
মানে ইগো ব্যাপারটা একদম মাথা দিয়ে হাঁটাতে হবে, একদম। মানে সেই দিন থেকে আর্ট তার নষ্ট হয়ে যাবে যেদিন সে বলে যাবে আমি বড় একজন কিছু একটা হয়ে গেছি। ঠিক আছে, আর্ট এমনই একটা জিনিস, ওর শেখার কোনো শেষ নেই। কিন্তু সমস্যা এটাই হয় যে উঠতি যারা, তারা দুটো তিনটে শ্যুট করেও নিজেকে তারা এমনভাবে দেখাতে চায়, ইয়ে করতে চায় যে আমি তো একদম, হ্যাঁ স্পেশাল তো অবশ্যই হতে হবে, এবং সেটাকে মানুষ সেটা বলবে, নিজে বলা যাবে না। অতএব আমি সবাইকে বলবো এবং মডেলদেরও বলবো, চুপচাপ শুধু কাজ করে যাও, আর আয়নার সামনে নিজেকে দেখো, ঠিকঠাকভাবে ইয়ে করো না। এটা আমি এরকম দেখছি যে তার কন্টিনিউ শ্যুট করে যাচ্ছে, কিন্তু ক্যামেরার সামনে এই যে স্ট্রিপ হয়ে যাওয়া, সেটাই ইয়ে হচ্ছে না। আমি অনেকের কাছে খারাপ হয়ে যাই, মানে এরকম বলি আমি শ্যুট করার সময় যে বাবু সারা জীবন কি এইভাবে চলবে? ওই 1000 টাকা ওই দিয়ে শ্যুট করতে আসলাম, আরে বাবা তোদেরও তো কামাই করতে হবে নাকি? যদি এখনো যদি তোরা এই লুজ যাস ইয়ে করতে, তাহলে কিভাবে চলবে? এই জন্য অনেকে আমাকে খারাপও ভাবে, কিংকর্তা বেশি জ্ঞান দেয়, কিন্তু জ্ঞান না ভাই, যা বলি নিজের থেকে বলি। না এখনো অবধি মানে আমার কাছে যেহেতু সব নিউজ আসে, কেউ নেগেটিভ কিছু তোমার নামে বলেনি দাদা এখনো অবধি আমি কিন্তু শুনিনি। মেইন ব্যাপারটা হলো একটাই, যেভাবেই হোক গ্রুমিং করে হোক আর যেভাবেই হোক, প্রতিটা ফটোগ্রাফার, প্রতিটা মেকআপ আর্টিস্ট, প্রতিটা ইয়ের দায়িত্ব, মানে যারা শ্যুট অর্গানাইজ করে, যেভাবেই হোক মডেলগুলোকে একটা ভালো পজিশনে আনার। শুধুমাত্র টাকা নিলাম, শ্যুট হয়ে গেল, বিরিয়ানির প্যাকেট নাও, এই যে ধরো এই মেমেন্টো আর ইয়ে, ব্যাস হয়ে গেল, সেটা না। ওদের কাজ নিয়ে, ওদের ছবি নিয়ে ওদেরকে কিছু বলা হোক যে তুমি কিন্তু পরবর্তীকালে এই জিনিসটা করবে, এই জিনিসটা তোমার মধ্যে কিন্তু খামতি আছে, ঠিক আছে? এই খামতি, নিজের কাজের খামতি শোনার ক্ষমতা, মানসিক ক্ষমতা যার যত কম আছে, তার উপরে উঠতে বা তার একটা জায়গায় পরিস্থিতিতে যেতে তার তত লেট হবে। নিজের খামতিটা আগে ধরো। আমি ফটোগ্রাফিতে আসার আগে দেখেছি যে ফটোগ্রাফারদের ফল্ট কি আছে, তাই নিয়ে আগে পড়াশুনো করে তারপরে ফটোগ্রাফিতে এসেছি। দাদা এআই এবং নতুন প্রযুক্তির যুগে ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিকে আপনি কিভাবে দেখবেন? এআইতে কি হয়েছে, মানে কিছু কিছু সেক্টরে না খুব প্রবলেম করেছে। যেমন যে সমস্ত সেক্টর আছে, তোমার প্রোডাক্ট শ্যুট, সেই সবে যেসব আমি দেখছি যে ওই জামা টানিয়ে রেখে ছবি তুলে আপলোড করলে সে একটা মডেল দিয়ে ইয়ে করে দিল। তো এতে কি হচ্ছে, কিছু কিছু মানে যারা এই সমস্ত ইগুলো করে, সেসব কোম্পানির এতে সুবিধা হচ্ছে, কিন্তু ফটোগ্রাফারদের যে এর জন্য প্রবলেম তো হয়েছে। কিন্তু আমার মনে হয় এটা আস্তে আস্তে আবার ব্যাক করবে, কারণ এর রেজাল্ট এইভাবে ভালো না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়েছে যে যারা এডিটিং করে, যেমন আমি মানে ওই ইয়েগুলো এডিটিং করি, যে ক্যানভেরা অ্যালবামগুলো আছে, অ্যালবাম এডিটর। এবার ওখানে কি হচ্ছে, আগে তো সব নিজের করতে হতো, তো এখন বিভিন্ন রকম ডিজাইনগুলো পাওয়া যাচ্ছে, সেখানে কাজগুলো তাড়াতাড়ি হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি লাইভ মানে, আর তুমি যদি ইয়ে বলো, তা ফটোগ্রাফারের একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে কাজগুলো পেতে, খুবই যারা প্রোডাক্ট শ্যুট করছে তাদের ক্ষেত্রে খুবই চ্যালেঞ্জিং হয়ে গেছে। কারণ ওই যে বলছে যে, আর সেখানে কি যে কাজটা করতে আগে মানুষ 5000 পেত, সে তো কোম্পানি তো খিচেগা ও হো যায়গা, তুমকো কিউ রাখেগা বাবু। কোম্পানিগুলোর এখন এরকম হয়ে গেছে, যার কারণে পরিস্থিতি একটু, কিন্তু এআই তো আসা তো স্বাভাবিক যে আসবেই, টেকনোলজি তো হবেই। কিন্তু আর তারপরে আরও এখন কি হয়েছে, এই ক্যামেরাগুলো এখন মুড়িমুড়কির মতো বেরোচ্ছে, যেমন মোবাইলের অবস্থা তেমন ক্যামেরার অবস্থা, কিন্তু ক্যামেরার ইয়েও খারাপ। আগের মতো এই যেমন আমি এখনো অবধি মার্ক 3 চালিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আর এইসব যে ক্যামেরা বেরিয়েছে যখন তখন খারাপ হয়ে যাচ্ছে। যেমন কি এই যেসব ডিএসএল, এখন যে মিররলেস বেরিয়েছে, ধরো
এখন তো বিভিন্ন জায়গায় ওইসব ওই লাইট ফাইটগুলো ইয়ে করে না, রে যদি একবার ক্যামেরাতে ঠিকঠাক পজিশন মতো যখন যে ছবি তুলছে ওর সামনে যদি পড়ে যায় তো একদম ইয়েতে দাগ পড়ে যাচ্ছে, মানে ক্যামেরার সেন্সরে, আর সেই দাগ কিছুই হবে না, ও নষ্টই হয়ে যাবে। কিন্তু ডিএসএলআরে এখনও ওই যখন এই রেগুলো পড়ে, ডিএসএলআরের যে সেন্সর আছে তার ইয়েটাই আলাদা। এটা আমি কিভাবে বুঝেছি, আমি তো ক্যামেরা মার্কেটে যারা ইয়ে করে সেখানে যে তো শুনি যে A7 III A7 IV আমাকে স্ট্রিক্টলি মানা করেছে যে A7 III A7 IV যদি কেউ সেকেন্ড হ্যান্ড কেনে তার কিন্তু খুব ভালো করে যাচাই করে তারপরে চেক করে কেনে, আর ফেলে দিতে হবে ক্যামেরা। বিশেষ করে এই সমস্ত ক্যামেরাতে এইসব মানে যারা এই নাইট ক্লাবে গিয়ে শুটফুট করে না। নিকন D750 ইউজ করেছো? হ্যাঁ হ্যাঁ, অনেকবার করেছি। হ্যাঁ, আমার এই ক্যামেরাটাও ছিল। আচ্ছা আচ্ছা, তো নিকন আবার 810 খুব ভালো ক্যামেরা ছিল। তো এই সমস্ত জিনিস আমি ইউজ করেছি, কিন্তু ওই যে ওই সমস্ত কারণে ভাই আমি ওখানে হাত দেব, ওর প্রতি আমার আকর্ষণ হবে, আমি কিনতে পারবো না, আমার মন মেজাজ খারাপ হবে। আমার মন মেজাজ ভাই খারাপ হওয়ার মধ্যে আমি নেই। এইটাও সবাইকে বলি যে দেখো, কখনো পরের কোনো জিনিসে নিজের মোহকে টানবে না। ওর এত কিছু হয়ে গেল, ও এত ইয়ে করলো, আমরা দুইজন একসঙ্গে শুরু করেছিলাম, একদমই ওসব একদমই ভাববে না। নিজের যেটা ক্ষমতায় যেটুকু করতে পারো সেইটুকু নিজের কাছে অনেক বড়। দুজন মিলে শ্যুট অর্গানাইজ করেছিলাম, ও আমাকে ছেড়ে চলে গিয়ে এত কিছু করে নিল, আমি কিছু করতে পারলাম না। এই ক্ষেত্রে আমি বলবো সবারই একটাই কথা, आओगी तो ওয়েলকাম, যাওগি তো ভিড়কাম। সবার ক্ষেত্রে এক কথা। এইটাতে কি হবে, ভিড় কামে কি হবে, এই যে পরে যে পিছে যে কথাগুলো হয়, জানিস তো কাজ করতে দিস তো চলে গেল, ও আমার এই করে দিয়ে গেছে, ওই করে দিয়ে গেছে, এত টাকা মেরে নিয়ে গেছে, অমুক করেছে তমুক করেছে, এই সমস্ত কথাগুলো আর আসবে না। এই সমালোচনাগুলো হয়। এই মার্কেটে সব থেকে বড় জিনিসটাই, বাজে জিনিসটা হলো একজন সমালোচনা, মারাত্মকভাবে এটা ইয়ে করে। কিছু বেকার মানুষ আছে যারা আমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড নয়, যারা আমাদের ইন্ডাস্ট্রিতে এসেছেই শুধুমাত্র ডিভাইডেশন করতে, মানুষের সাথে মানুষের খারাপ করতে, ইন্ডাস্ট্রিটাকে ভেঙে তছনছ করতে। কারণ দাদার থেকে একটা কথা আমরা শুনলাম, সেটা হলো ফটোগ্রাফির ওপরে ভালোবাসা, ক্যামেরার ওপরে ভালোবাসা, ছবির ওপরে ভালোবাসা, প্রত্যেকটা জিনিসই কিন্তু দাদাকে অলওয়েজ একটা পজিটিভ দিশা দেখায়। কিন্তু আমার কাছে যদি দাদার ওই ক্যামেরাটাকে ক্ষতি করার থাকে, তাহলে আমি দাদাকে সবসময় বুদ্ধি দেবো, দাদা এটা করুন ওটা করুন যেটাতে ওনার ক্ষতি হবে। এরকম মানুষই আমাদের ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে একটা পার্ট ভরে গেছে, তাদের কাছে কাজ কম বলে। তারাও কিন্তু এই ইন্ডাস্ট্রি থেকেই কাজ করে খাচ্ছে, তারাও কিন্তু এই ইন্ডাস্ট্রির পয়সাতেই তাদের পরিবার প্রতিপালন করছে। সুতরাং তাদেরকে একটু চেষ্টা করতে হবে এই ইন্ডাস্ট্রিটাকে সম্মান দেওয়ার। কারণ যে ইন্ডাস্ট্রি তোমাকে খেতে দিচ্ছে, যে ইন্ডাস্ট্রি তোমাকে সময় দিচ্ছে, সেই ইন্ডাস্ট্রি তোমার কাছে কিন্তু তোমার মায়েরই সমান। সুতরাং এটা আমাদেরকে মেনটেন করা ভীষণ উচিত। দাদা, নতুন ফটোগ্রাফাররা সাধারণত কোন ভুলগুলো বেশি করে এবং সেগুলো কিভাবে এড়ানো যায়? নতুন ফটোগ্রাফার যারা আছে, মানে এখন ওরা ভুল কি, মানে এফোর্ট, এখনকার যে সমস্ত ফটোগ্রাফারকে আমি দেখি যে ভালোই এফোর্ট দেয়, কিন্তু কিছু কিছু জিনিসে কি হয়, তাদের আরও কনসেন্ট্রেশন আনতে হবে। যেমন ফটোগ্রাফিতে সবথেকে বড় ভুল হলো যে আমি এইটা পারি, আমি সেরা পারি, আমি সেরা বলে কিছু হয় না। এই সেরা বলে এক্সপোজারে কিচ্ছু হয় না। একটা মানে শাটার স্পিড বলো, আইএসও বলো, আর অ্যাপারচার বলো, একটা এদিক ওদিক নাম্বার এদিক ওদিক হবে, তো ফটো নাম্বার এদিক ওদিক হয়ে যাবে, ফটোর নাম্বারও এদিক ওদিক হয়ে যাবে, এক্সপোজার এটা এদিক ওদিক হয়ে যাবে। ও চুলছেরা এখন মানে এতটা তো বিশ্লেষণ কেউ করে না, কিন্তু আসল কথাটাই কিন্তু এইটা। আর ভালো ভালো কাজ করছে এখন তো সবাই, তো আরও টেকনোলজি হাই হয়েছে, যার জন্য তাদের
খাটনিটাও কমেছে। কমে গেছে। আমার তো প্রথম জীবনে ওই যখন ডিএসএল এর আগে পজিশনে যে ক্যামেরা, কলারে ফোকাস করতে হতো, হ্যাঁ, যে আমার কলারে ফোকাস করতে। যেমন করে ফোকাস করা। এখন তো ওই চোখে ক্যামেরা ধরলেই চোখে ফোকাস। তো সেখানে কিন্তু তাদের ইয়েটা কমেছে, কমে গেছে। খাটনিটা কমেছে। যেমন 5D Mark III-তে সবাই ছবি তুলতে পারবে পারবে না, না। ওর মানে ভিউ ফাইন্ডারে ডায়াগ্রাম অন করে করা আছে, Calculation করা যে আছে। ক্যালকুলেশনটা কিন্তু সত্যি ঠিক। কারণ একটা ছবি তৈরি করতে গেলে তার একটা ফ্রেমিং দরকার। তুমি ওই ক্যামেরা দিয়ে ভুল ফ্রেমে ছবি তুলতে পারবে না, ওখানে ফোকাসই যাবে না। আগে ফ্রেমিং ঠিক করো, তারপরেই ছবিটা উঠবে, ফোকাস হবে, তারপর ছবিটা উঠবে। অনিরুদ্ধ দাসকে চেনো? কলকাতা পুলিশ অনিরুদ্ধ দাস অনিরুদ্ধ দাস, কলকাতা হ্যাঁ। পুলিশে জব করেন বহুদিন ধরে, মানে 2014 সাল থেকে আমি চিনি। অনিরুদ্ধদার কাছে আমি প্রথম ক্যানন মার্ক 5D Mark II ছিল প্রথম, আচ্ছা আচ্ছা। ওই দেখেছিলাম দাদা, মানে যেদিকে ফ্রন্ট আমি ক্যামেরাটা হাতে নিয়েছিলাম, আমার না সারা রাত ঘুম হয়নি যতক্ষণ না আমি ক্যামেরাটা হাতে পেয়েছি। মানে অদ্ভুত একটা ক্যামেরা। তবে ঠাকুরের কাছে এইটাই আমি ইয়ে করি, যে ঠাকুর যখন যখন যে টাইমে আমাকে যে ক্যামেরা দিয়েছেন, সবই মার্কেটে ইয়ে টপ সেরা। মানে কি একটা রেঞ্জের মধ্যে। হ্যাসেল ব্লেড তো এখন সে যদি কেউ চিন্তা করে, এইটা তা তো সেইখানে বলছিলাম। ওকাতে কি আর যাওয়া যাবে, আর সে ইনকামটা কোথায়? কিন্তু হ্যাঁ, কলকাতার বুকে অনেকে আছে, কিন্তু ম্যাটারটা কি হয়, যে আমি কেন আটকে বসে থাকলাম, এইটাই ওই আটকে বসে থাকলাম ওই জন্য যে আমি বেসকে ছাড়তে পারবো না, আমার চাকরিটা করতে হবে। আর চাকরি করলে আমি কত দূর কি এগোবো, যতটা পারি ততটাই গিয়েছি। গরিব ছেলে পেলে যে যারা করে উঠতে পারছে না, তারা আমার পাশে থাকলে এনো। আরো একজন আছে, যেমন কি আর সবার আরো একটা দিক দেখতে হবে, ওই একা খাবো একা পড়লো, যেমন কি যে আমি যেটুকুই কাজ করি না কেন, আমি একটা লেভেল অবধি আমার কাছে রেখেছি। যেমন আমার যে ভিডিওগুলো, একজন বসে থাকে, কিংকর্দা কাজ পেলে আমি একটা ভিডিও করব, আমার কিছু পয়সা হবে, এইটা সবার মাথার মধ্যে রাখতে হবে। নিজে ইনকাম করে খেলাম সেটা না, মানুষকে সহযোগিতা করতে জনকে হবে। করে তারপরে এই একটা এটা আমি খানিকক্ষণ আগে বললাম, দাদাকে যদি কেউ দুটো কাজ দাও, বাকি মানুষদেরও কিন্তু দুটো হ্যাঁ, কাজ দিতে হবে। এইগুলো করাই হলো আসল ব্যাপার, মানে সবার মধ্যে যেন এই জিনিসটা থাকে। দাদা, কিং মানে স্টুডিও কিংয়ে কাজ করার সময় এমন কোনো মজার বা অবিস্মরণীয় অভিজ্ঞতা আছে যা আজও মনে পড়ে? সে তো আছে, কিছু কিছু ম্যাটারগুলো হয়, ঠিক আছে, কিন্তু সেরকম ম্যাটার হয়নি, মানে ওই সব ক্যাজুয়ালি শুটিং পুটিং হয় বা ইয়ে হয়, এই আর কি। এবার আমার এক দাদা ছিলেন, খুব বয়স্ক ফটোগ্রাফার, তাপসদা, ওনার সঙ্গে যখন ছবি তুলতাম মাঝে মাঝে একটু হাসি, তো ওনার সঙ্গে শ্যুট করার সময় কিছু কিছু ইয়ে হতো, তো সেইগুলো সব ক্যাজুয়াল, মানে এরকম কোনো ঘটনা ঘটেনি যে সেটা ইয়ে করা যায়। সরি দাদা। হ্যাঁ, ঠিক আছে। কমপ্লিট হয়ে গেছে আমরা কথাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরি। আগামী 5 বছরে আপনার ব্যক্তিগত ও পেশাগত লক্ষ্য কি? এটা বলার আগে এটার পরের প্রশ্ন, আগামী 5 বছরে আপনার ব্যক্তিগত ও পেশাগত লক্ষ্য কি? এটার আগে একটা কথা জিজ্ঞেস করি, আমি আপনার স্টুডিওতে এখনো অবধি 30 বার গেছি, অ্যাজ এ গেস্ট হয়ে 30 বার গেছি, তার সঙ্গে মানে একবার দেখা হয়েছে। হ্যাঁ, আপনার কাছে একটা সিনিয়র মানুষ হিসাবে, একটা স্টুডিও ওনার হিসাবে, ফটোগ্রাফার হিসাবে, একটা হিউম্যান বিইং হিসাবে আপনার কি মনে হয় আপনার স্টুডিওটা এই মুহূর্তে 5-এ কত আপনি মার্ক করবেন? 5-এ কত? দেখো, স্টুডিও নিয়ে না আরো স্বপ্ন ছিল, ঠিক আছে, বা আছে, তো সেভাবে মার্কিংটা তো দাদা যারা গিয়ে শুট করে, আমি তাহা টোটাল তারাই বলবে। ঘটনাটা বললাম যে আপনি একটা ভালো মানুষ, আপনি একটা ফটোগ্রাফার, সিনিয়র ফটোগ্রাফার, রিল ক্যামেরা থেকে কাজ শুরু করেছেন, স্টুডিও মালিক, একটা ভালো মানুষ, সব কিছুর পরে
এই এতগুলো গুণ আপনার মধ্যে আছে, আপনি আপনার স্টুডিওকে 5-এ কত দেবেন? আমি ওভাবে ওভাবে না, ওভাবেই বলতে হবে। আপনি 5-এ কত দেবেন? এটা আমি বলতে পারবো না, কারণ স্টুডিও আরো ভালো করতে হবে। আমার তো ওখানেই তো গন্ডগোল না। গন্ডগোলটা কিসে জানো তো? আমাকে যদি বলে যে তুমি তোমার তোলা সেরা ছবি দাও, আমি তো সেরা ছবি বাঁচতে পারবো না। এইবার লোকে যেটা বলে, অ্যাকচুয়ালি আমার কিছু কিছু অন ক্যামেরা হচ্ছে, আমার কিছু কিছু প্রবলেম আছে। যেমন এই যে আমি যদি কেউ আমাকে বলে আমি মানুষটা কেমন, আমি আমার বদগুণগুলো তাদেরকে বলবো যে এই বদগুণগুলো আছে, এবার তোমরা বিচার করে নাও এই মানুষটা কেমন। এই উত্তরটাই আপনার থেকে আশা করেছিলাম, যে আপনি আপনার স্টুডিওর যে ফল্টগুলো আছে সেই ফল্টগুলো আপনি বলবেন যে আমার এই ফল্টগুলো আছে, এই ফল্টগুলো আমি এই কারণে ঠিক করতে পারছি না বা আমি আগামী দিনে করব। স্টুডিও কিন্তু আপনার ভগবানের আশীর্বাদে চলে, এবং আমি তো 100-র মধ্যে 70টা মানুষকে অলওয়েজ। মজার ব্যাপার কি হয় জানো তো, মাঝে মাঝে ফোন করে, দাদা স্টুডিও কা তসবির ভেজিয়ে, মানে পিক্স ভেজিয়ে। আরে দাদা কি বলবো, আপনার বাড়ি কোথায়, কাছাকাছি হলে এসে দেখে যান। কারণ কি বলুন তো, আমি না তুলিনি, কারণ এই সব ঠাকুর বানিয়ে দিয়েছে। আমি কোনোদিনও অ্যাডভার্টাইজমেন্টও করিনি, ও এমনি এমনিই চলে। আপনার তারপর যখন বেশি না না তাব্বি ভেজিয়ে ভেজিয়ে ভেজিয়ে, তখন একটু এই করলাম, করে এই অবস্থায় পাঠিয়ে নিলে নে, না নিলে না নে। আমি এখনো অবধি আপনার স্টুডিও আর ওদিকে হচ্ছে মিল্ক কলোনিতে, কি জানো, মিল্ক কলোনিতে অরিন্দম দাদের স্টুডিওটা কি নাম জানো, ওই যে দুই বন্ধু মিলে 6 তলার ওপরে ও আচ্ছা, উঠতে হয়। হ্যাঁ উনি একদিন আমাকে কল করেছিলেন, হলো কি জানো এটা বলছি, খুব সুন্দর নামটা, খুব বাংলা নাম। হ্যাঁ 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 হ্যাঁ, ওই দাদা আমাকে একদিন কল করে, খুব ভালো মানুষ ওরা যে দুজন। আমার এই একটা ডেটে দুইজনকে দিয়ে ফেলেছে, যে সর্বনাশ করেছে দাদা, তুমি এমন ডেটে দিয়েছো যে সব বুকিং, আমারও যেহেতু সেদিন বুকিং ছিল। তো আমার কথা মনে হয় শুনে এই দুটো ওনার খুব ভালো লেগেছিল। এই দুটো স্টুডিওই আমি প্রচন্ড বেশি হয়তো একটু প্রমোট করি। প্রমোট করাটা স্টুডিওর পারফরমেন্সের জন্য খুব একটা না, যেটা আমি রিয়েলাইজ করেছি সেটা হলো দাদার ভালো মানসিকতার জন্য। মানে আমার কাছে আমার এটা আবদার থাকবে দাদা, যে আস্তে 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 ভগবান যখন আপনাকে রেগুলার একটা ইয়ে দিচ্ছেন, একটা দিচ্ছেন যে রেগুলার আপনি ওখান থেকে 10 টাকা হলেও আপনার ইনকাম হচ্ছে, স্টুডিওটাকে আপগ্রেড করতে হবে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টুডিওটা আমি আগের দিনে তো ফোনে কথা বলার সময় আপনাকে বলছিলাম যে ছোট ছোট কিছু আপগ্রেড করলে, ওগুলো আমার সব কথা হয়ে গেছে। ছোট ছোট কিছু আপডেট করলেই আপনার স্টুডিওটা এই মুহূর্তে চলাএবল হয়ে যাবে। এই মুহূর্তে চলাএবল, খুব ভালো পজিশন, ব্যবহার ভালো, তারপরে সব থেকে বড় জিনিস যেটা খিচখিচ করার লোক নেই। আপনার ভাগ্নি খুবই ভালো ভালো মেয়ে, মানে অনেক স্টুডিওতেই আছে যেখানে খুব বড্ড বেশি খিচখিচ করে, আমাকে সারাদিনের শেষে বড্ড কমপ্লেন করে। স্টুডিওর এক্সট্রা টাকাটা হয়তো বেরোনোর সময় না দিলে তাকে আটকে দেয়, মালপত্র আটকে দেয় বা কিছু। সেই সমস্ত কমপ্লেন আমি কখনো আপনার সম্বন্ধে পাইনি, যেটা আপনাকে বলবো। কিন্তু স্টুডিওটাকে আপগ্রেড করাটা কিন্তু একটা সাবজেক্ট, যখন আপনার ব্যবসাটা ভগবানের আশীর্বাদে, মা দুর্গার আশীর্বাদে যখন চলছে, তখন তোমার সঙ্গেও আমি একটা ইয়ে করব, যে কিভাবে কি করলে কি একদম একদম। আসল ব্যাপারটা কি, যে দেখো লাইফে একটা যে প্লেস অবধি না একা একা করা যায়, তারপরে কি বলো তো, তারপরে সমস্যা আরো একটা আছে। দেখো আমি মানে আমার যদি নিজের লাইফে, আমি সবাইকেই বলছি যে আমার শুরু হয় সকাল 8টা থেকে, আর কাজ শেষ হয় রাত 2:30 বাজে, 3টে বাজে, 3:30 বাজে, তখন শেষ হয়। কবে আমি 8 ঘন্টা ঘুমিয়েছিলাম টানা মনে নেই, ঠিক আছে, কবে 8 ঘন্টা ঘুমিয়েছিলাম মনে নেই। তার জন্য আমার বাড়ি থেকে প্রচুর কথাবার্তা শুনতে হয়, মা ফোন করে করে, এখন সবাই ছেড়ে দিয়েছে। কারণ কি, যে এটাই যে কারণেই আপনি কোনো কন্ট্রোভার্সির মধ্যে নেই। না, আমার টাইম নেই কন্ট্রোভার্সি করবেন, হ্যাঁ আমার টাইম নেই। এটাও কিন্তু সবার কাছে একটা শিক্ষা, যে যারা 18 ঘন্টা 19 ঘন্টা কাজ করে। আর আমি আরো একটা কথা বলছি, যে আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি যে ভাই এরকম আছে যে আমি 4 দিন ঘুমাবো না, আমাকে ভাই ওই ঘুম জিনিসটাই ওয়েস্টেজ অফ টাইম। ঘুম মানে মৃত্যুবরণ, একদম একদম। ঘুম মানে মৃত্যুবরণ।
এবার সবাই বলে তো পাগল হয়ে গেছে, তো মাথা খারাপ হয়ে গেছে। না ভাই, ওই ঘুম মানে মৃত্যুবরণ, ওই টাইমটাও যদি কাজ করতে পারতাম আরো উন্নতি করা যেত। আমারও সেম ব্যাপার, আমাকে ভগবান যদি 18 ঘন্টার জায়গায় 19 হ্যাঁ, ঘন্টা 20 একদম। ঘন্টা কাজ করায়, আমি কাজ করতে পারি। কালকেও 3:30 অবধি কাজ করেছি বসে। যাই হোক দাদা, তাহলে আপনার কাছে প্রশ্নটা রইল, আগামী 5 বছরে আপনার ব্যক্তিগত এবং পেশাগত লক্ষ্য কি? আমার পেশাগত লক্ষ্য, ব্যক্তিগত লক্ষ্য এইটাই যে, সত্যি কথা বলতে কি, আমি চাই যারা মার্কেটে আসছে, বিশেষ করে মডেলদের, তাদেরকে যদি একটু কাজের ব্যবস্থা করে দিতে পারি। বাহ বাহ, ঠিক আছে, Very good, সে দাদা। এই কোম্পানি শুট বলো আর যে কোনো শুট বলো, যে কেউ আমার সঙ্গে কাছে বলে যে আমি একটা কোম্পানি খুলতে যাচ্ছি, ভাই খোল, 5টা মেয়ে হলেও কাজ করবে। দেখো, মেয়েদের প্রতি আমার ইয়েটা বেশি, কারণ মেয়েরা হলো শক্তির আধার। ঠিক, আমি ঠিক, ঠিক, মনে দাদা। প্রাণে বিশ্বাস করি যে মেয়েরাই মানে আসলে, আমি একটা ছেলে ঠিক আছে, কিন্তু আমার কাছে মেয়ের প্রাধান্য সব থেকে বেশি। বাহ, কারণ কি, আর আমি চেয়েছিলাম আমার একটা মেয়ে হোক, হয়েছে এক ছেলে তোমার মতো। তা তোমার তো একটা ছেলে একটা মেয়ে, ঠিক আছে। তো তারপরে আর ওই ব্যাপারটা নিয়ে ভাবতে পারিনি, কিন্তু আমি প্রচণ্ড সম্মান করি এই মেয়ে জাতিকে। আর যারা, শুধু তাই না, যারা ছেলে মডেল প্রচুর কষ্ট করছে, প্রচুর স্বপ্ন নিয়ে মার্কেটে আসছে, অনেকে ভুলভাল জায়গায় পড়ে যাচ্ছে, ঠিক দাদা, ঠিক ঠিক। ঠিক আছে। ওই জন্য আমার কাছে আজ অবধি যেসব মডেলরা বলেছে, দাদা আমার কাছে টাকা পয়সা এইটুকুই আছে, ঠিক আছে, যদি আমাকে একটু শ্যুট করে দেন, আর চলে আয়। ওই ওর মধ্যে, হ্যাঁ, অনেকে বলে তো বাড়ি কোথায়, এরকমও আছে দাদা, বললে বিশ্বাস করবে না, আজকে রাতে শ্যুট করে দেব, পরের দিনই সে 10,000 টাকার কাজ পেয়ে যাবে, কন্টিনিউ হয়েছে। যারা না পয়সাও কোনোদিনও চাইনি, তুই দাঁড়া। সেই মেয়ের মা তাকে বলে যে, শোন আঙ্কেলকে, তুই যেদিন বড় পজিশনে যাবি, আঙ্কেলকে টাকা দিয়ে ভরিয়ে দিবি। তার বাবা ফটোগ্রাফার ছিল, তার এক সাইড প্যারালাইসিস হয়ে যায়, তখন বাবাই আমাকে বলে, মানে মেয়েকে বলেছে, তুই এনার সঙ্গে যোগাযোগ কর, এনাকে পুরো ঘটনাটা খুলে বল, দেখ তোকে যদি ফ্রিতে ছবি তুলে দেয়। আমাকে বলেছে, আমার সঙ্গে যোগাযোগ করেছে যে, দেখ ফ্রিতে যদি কাজ করতে হয়, আমি 8টার সময় ঢুকি, 8টার সময় আসবি, তোর 9টা 9:30টার মধ্যে যা তুলে দেবো তাই পোস্ট করবি, তোর যে ওর যে যা সার্কেল আছে। পোস্ট করেছে, কাকা, কাকা বলে ডাকে, কাকা তোমার কাছে আজকে যেদিনই দাও সেই তারপরের দিনই আমি কাজ পাই। সে এখন মনে হয় ব্যাঙ্গালোরে যাবে, বড় আরও শ্যুট পেয়েছে, ফিল্মের জন্য সে ইয়ে পেয়েছে, ডাক পেয়েছে। হ্যাঁ, তো এইটা আমার কাছে খুব বড় ইয়ে। টাকা ভাই, টাকা পয়সা ইনকাম, আপনার কথা অনুযায়ী আপনি বলতে চাইছেন যেটা, আগামী দিনে আমাদের বাচ্চাদেরকে যাতে আপনি পেইড শুট, মানে প্রোডাক্ট শুট এবং দাঁড়াতে সাহায্য করবেন। এবং শুধু আমার না, এ তোমার সবাইকেই বলবো সেটা। আমার তোমার মা, মানে আমাদের ইন্ডাস্ট্রি, একদম ইন্ডাস্ট্রি যারা যারা আছেন সবাইকে আমার এক কথা। এই ছাড়া সামনে 5 বছরে আমি আর কি, ওই টাকা পয়সা চেয়ে লাভ নেই। দাদা একটা ঠিক অফ আছে। দ্য ট্র্যাক প্রশ্ন করি, সেটা হলো, আমাদের ইন্ডাস্ট্রিতে এখন আমাদের ইন্ডাস্ট্রিটা যেভাবে চলছে, এটাকে আপনি মানে পজিটিভ, মানে কি কি মানে ব্যাপারটা, প্রশ্ন আসছে না, মানে কিভাবে চলছে? এখন তো ইন্ডাস্ট্রি চলছে আর কি, তেমন তো যদি ইনভেস্ট হয় গভর্নমেন্টের দিক দিয়ে, যদি কোনো বড় কিছু হয়, কোম্পানিও তো সব গেছে, মায়ের ভোগে চলে গেছে সব, ঠিক আছে। এবার যদি নতুন কোনো ইয়েটি হয়, আর এর মধ্যে ফ্রডবাজিও প্রচুর হয়ে গেছে। 90% মানুষ এখন অপেক্ষা করে বসে আছে কি করে একটা মানুষকে লুটবো, একদম লুটবো। প্রোফাইলের নাম করে, আগে ছিল কি যেন, কলেজ স্ট্রিটের শাড়ির দোকান ছিল, কি যেন নাম, কি প্রিয় গোপাল বিষয়ী, তারপরে আরো কি যেন শাড়ির দোকানগুলোর নাম ছিল। এখন নতুন একটা মার্কেটের স্ক্যাম হচ্ছে মিনু শাড়ি। সবাই মিনু শাড়ি শুট করছে। আরও একটা মানে আরও কি, আমার স্টুডিওতে বুক করেছে, বুক করে দেখে আমি তো থাকি না, মেয়ে বলছে যে ও স্টুডিওতে বুক করলো, মানুষ এসে পডকাস্ট করে বা কোনো একটা ইয়ে করে, এ তো ছেলে মেয়েদের জোগাড় করে, মামা এ কিন্তু আমার ভালো মনে হচ্ছে না, ঠিক আছে।
কি সব ফর্ম ফিল আপ করছে, এই করছে সেই করছে। হট করে একদিন বলছে, দেখেছো আমি তোমার বলেছিলাম না যে কি হয়েছে, এদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, ওই কাউকে অভিনয় করিয়ে দেবে, কাউকে শুট দেবে বলে যে পালিয়েছে। এখন ও বলে যে আমার মানে ওই একদিনের জন্য স্টুডিওটা ভাড়া নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভাড়া নেওয়ার পরে সে 2 দিন করেছে পর। আচ্ছা, ভাড়া নিয়েছে, আপনার ভাড়ার টাকা আপনাকে দিয়েছে, সবাইকে ওখানে ফর্ম ফিল আপ করিয়েছে, কোনো অফিসের ব্যাপার নেই, ফর্ম ফিল আপ করিয়েছে, টাকা পয়সা নিয়েছে, কেটে পড়েছে। হ্যাঁ, এইবার আমাদের কাছে ফোন করছে। তখন আমি বললাম যে তোরা এই যে দিলি একটা স্টুডিওতে এসছিস, স্টুডিওর নাম কি দেখ, আর কার কাছে এসছিস দেখ, তার সঙ্গে এর সঙ্গে কোনো তো মিল নেই। আমি এক এক করে সব বলছি, এই করে ফ্রডবাজি করেছে। আর একটা কি আছে, সেখান থেকে বলে কিং স্টুডিওতে শ্যুট হবে, তাই বললে যেহেতু কিং স্টুডিও, কিংকর্দার স্টুডিও, অনেকেই তার সঙ্গে যোগাযোগ করে, বলে যে না ওই কিং স্টুডিও না, আমাদের ঘর আছে, তার মধ্যে আমরা বিকিনি শ্যুট করি, বৌদি শ্যুট করি। কার সঙ্গে কি? এইটা প্রায় 5-6 বার এরকম হয়েছে আমাকে। এবার যারা যারা আমাকে কল করে, দমদম এলাকাতে এই ব্যাপারটা একটু বেশি হয় দেখেছি আমি। বুঝতে পারছো, তোমাকে আমি এই ইনফরমেশনটাও দিয়ে দিলাম। মানে আমার কাছে এই ব্যাপারটা ছিল না এতদিন। এটা আমি তারা কি লিখবে বলো তো, কিং স্টুডিও। আর আমি সবাইকে বলছি, বারবার বলি স্টুডিও কিং। এবার স্টুডিও কিং যখনই লিখবে তখনই কেস খাবে, কারণ আমার তো ভাই লাইসেন্স করে করা। প্রতি বছর আমার একদম মার্চের আগে আমার ট্রেড লাইসেন্স পুরো ওকে থাকে, ঠিক আছে। এবার সেখানে গিয়ে আমি তাকে কিছু বলতে পারবো যে তুমি স্টুডিও কিং দমদম কিভাবে লিখলে, কটা স্টুডিও কিং দমদম আছে, কিন্তু কিং স্টুডিও তো ওই অন্য জিনিস, আমি তাকে কিছু বলতে পারি না। দাদা, ফ্যাশন মডেলিং ও ফটোগ্রাফি জগতে যারা নতুন আসতে চায় তাদের জন্য আপনার একটি অনুপ্রেরণামূলক বার্তা, তাদের জন্য কিছু বলুন। সবাইকে একটা কথা বলবো যে এই যেমন রিসেন্টও আমি তাকেও বলেছিলাম যে দেখো, মা বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কেউ কোনো কাজ করতে যাবে না এই মার্কেটে। বাড়ির মানুষকে আগে বলবে যে আমি এটা হতে চাই, তারা যদি রাজি হয় তবেই তুমি তোমার এই ইন্ডাস্ট্রিতে নামবে। কারণ কি, অনেকের মেধা আছে, তার গার্ডিয়ান গার্ডিয়ান লেভেল এইটা ভাবছে যে যারা মা বাবা এটা দেখছে যে তার মেয়ের সামনে বা ছেলের সামনে একটা বিশাল পজিশন। আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি বলো যে না না সব আমি হব না, আমি চলে গেলাম যে আমি মডেলিং করব, কাজের যা মার্কেট আছে একদম মুখ থুবড়ে পড়তে হবে। একদম একদম। আর বাবা মা যার সাথে থাকবে, আমি প্রচুর দেখেছি, আমি এটাও দেখেছি শাশুড়ি নিয়ে আসছে শুট করতে। বাহ বাহ, ঠিক আছে। তখন মানে বলেছি যে শাশুড়ির সামনেই বলেছি যে তোর ভাগ্যটা কত ভালো, দেখ যেটা করবি ভালোভাবে করবি। ওই শুটিংয়ে শ্যুট করলাম আর বাড়ি গিয়ে ঘুমালাম, ওইসব কিন্তু করবি না, জীবনে কিছু করতে পারবি না। আর নিজের ডেডিকেশন তো আছেই, নিজেকে সাজানো তো আছে। সবাইকে এক কথা বলি, যারা মডেলিং, যারা মেয়েরা যারা মডেলিংয়ে নামছে, ও ছেলেরা বোধ আগে খুব সুন্দর নিজেকে করতে হবে, তারপরে তো তোমাদের পোর্টফোলিও হবে, তোমরা এগোবে। কিন্তু নিজেদেরকে আগে ভালো করে সাজাবে, আর অবশ্যই মা বাবার ইচ্ছাটাকে আগে করবে, নাহলে কিন্তু তোমরা যত যাই দৌড়াও না কেন এগোবে না। যেভাবে হোক তোমাদের মুখ থুবড়ে পড়তেই হবে। এটা কিন্তু সবাই মাথায় রেখো। সব গার্জিয়ানদের আগে মতামত চাই। আর তার গার্জিয়ান সাথে থাকলে কাজের যে স্ট্রোকটা এটা অনেক বেটার হয়। এটা কিন্তু সবথেকে দামি। সীমন মিত্র লিখেছে, জীবনে কিছু অভিজ্ঞতা যেটা হয়তো আমার বাবার কাছ থেকে পাওয়ার কথা ছিল, কিন্তু বাবার অবর্তমানে আমি সেই শাসন পরামর্শ পেয়েছি কিংকর্দার কাছ থেকে। সময়ে অসময়ে প্রতিটা মুহূর্তে কিংকর্দাকে আমি পাশে পেয়েছি। হয়তো এই জন্যই আমি কিংকর্দার বড় ফ্যান। কারণ আমি সেই মানুষগুলোকে খুঁজে বার করি, সেই মানুষগুলোকে আমি ভালো সবাইকেই বাসি, শ্রদ্ধা সবাইকেই করি। কিন্তু বিশেষ কিছু মানুষ আছে সীমন, যে মানুষগুলো না মনের ভিতর ঢুকে যায়। আমার একটা নেগেটিভ পয়েন্ট আছে দাদা, একটা মানুষ খারাপ ভাই, আমাদের এই ইন্ডাস্ট্রিটাই খারাপ, সেই ইন্ডাস্ট্রির মধ্যে একটা খারাপ মানুষ, তাকে দেখানো হলো সেই ইন্ডাস্ট্রিতে লোকটা খারাপ লোক।
ধরুন সেই লোকটা আমি, জেডি লোকটা খারাপ লোক। জেডিকে যখন কেউ বলে দাদা তোমার নামে এ বললো তুমি একটা খারাপ লোক, আমি তাকে একটা কথা বলি, জেডির নামের আগে কি লেখা আছে, জয়ন্ত দাশগুপ্তর নামের আগে কি লেখা আছে? শ্রী, মিস্টার, এর বেশি তো কিছু লেখা নেই। কোথায় লেখা আছে স্বামী? স্বামী বিবেকানন্দ তো আমি নই। তো আমি ইন্ডাস্ট্রিতে, যে ইন্ডাস্ট্রিতে এসছি সেই ইন্ডাস্ট্রিতে আমি খারাপ হয়েই এসছি, কিন্তু আমি চেষ্টা করব নিজেকে শোধরানোর এবং উল্টো দিকের মানুষকে শোধরানোর। এটাই ইন্ডাস্ট্রি। একদম। খারাপ আলোচনা, ক্যারেক্টার নিয়ে আলোচনা করা ভুলে যাও। দিনের শেষে তোমাকে একটা জিনিসই করতে হবে, সেটা হলো একটা মানুষের গুণটাকে তোমাকে বড় করে দেখতে হবে। কিঙ্করদা কে কি বৃত্তান্ত ছেড়ে দাও, কিঙ্করদা যখন ছবি তোলে, কিঙ্করদার ছবির আউটপুট, যখন কিঙ্করদার এডিটিং করা ছবি একটা বাচ্চা নিয়ে 10,000-এর কাজ পাবে, তার ব্লেসিংস কিঙ্করদা পাবে এবং কিঙ্করদার পরিবার পাবে। একদম। সুতরাং কাজকে প্রাধান্য দাও। তারপর দেখছি যে বিভিন্ন ভালো ভালো ড্রেস কিনেছে, একটা শুটে সে 30,000 টাকা পেয়েছিল, তাই দিয়ে কাজে কি কি করেছিস বল, ড্রেস কিনেছি। আমার কাছে এও হয়েছে যে দাদা মেকআপ আর্টিস্ট, আমার মাকে পুজো একটা শাড়ি দিতে পারবো না, পয়সা নেই, তুমি দেবে? মাকে দিবি, কিনে দেখাতে হবে কিন্তু। হ্যাঁ দে। পুজো করতে পারছে না, ঘরে পুজো পুজোয় না, নে কর, ভিডিও কল করে দেখা, তুমি আসবে না, ওদের ও আমার যাওয়ার টাইম হবে না। ঠিক আছে, রাম বললে সবাই চিনবে, ওসব বাদ দাও। তো এইখানে কি হচ্ছে, পুজোটা যেখানে হচ্ছে না, ওর ওর কিছুটা হলো আমার আসছে। একদম দাদা। প্রতিটা ফটোগ্রাফারকে বলবো, প্রতিটা মেকআপ আর্টিস্টকে বলবো, প্রতিটা মডেলকে বলবো, সবার উচিত তোমার থেকে যারা ডাউন আছে দেখছো, ধরো কোনো মডেল দেখছো যে তার যে একজন পোজ দিতে পারছে না, তার গ্রুমিং হওয়ার পয়সা নেই, সঙ্গে সঙ্গে যেখানেই শুটে দাঁড়িয়ে আছো না কেন তাকে একটু দেখিয়ে দাও, একটু দেখিয়ে দাও। সবাই তার একটু, যখনই দেখছো ডাউন পজিশনে কেউ আছে তাকে একটু হেল্প করার চেষ্টা করো, সে যতটা পারো। তাহলে কি, সবার একটা কথা মনে রাখতে হবে, সবার ভালো হলে আমার ভালো অটোমেটিক হবে। এই জিনিসটাই দাদা আমাদের ইন্ডাস্ট্রিতে এমন একটা চক্র চলছে, যে চক্রটার কাজ হলো মানুষকে ভেঙে দেওয়া, তছনছ করে দেওয়া, ওটা তো পুরো নষ্ট করে দেওয়া। দেখো ডিপ স্টেট শুধু মানে জিও পলিটিক্সে না, ডিপ স্টেট কিন্তু এই সমাজের মধ্যেও কাজ করে। ঠিক 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 ঠিক। অতএব সবার খুব হিসাব করে একজন একজনের সম্পর্কে বলে দিল, ঠিক আছে। আর মেইন সমস্যাটা কোথায়, আজকে আমি একজনের সঙ্গে কাজ করছি, তার সঙ্গে কোনো একটা খুঁটিনাটি বাঁধলো, কিছু করার দরকার নেই, যারা যারা চেনা পরিচিত আছে তাদেরকে নিয়ে বসে গেলাম, এই জানিস তো আমাকে ওই করেছে ওই করেছে সেই করেছে, আমার টাকা মেরে নিয়ে যায়, ব্যাস। এবার সেই কথা কি আর গোপন থাকে, সেটা গিয়ে তাকে বলবে, ও এই কথা, ব্যাস, ওখান থেকেই শুরু হয়ে গেল যুদ্ধ, বাকযুদ্ধ শুরু হয়ে গেল, কনফারেন্স কল, একদম কনফারেন্স কল। তো এইগুলো আমরা যারা কনফারেন্স কল করে সারাদিন সবাইকে কানেক্ট করে অকাজ করি, তাদেরকে বলি কনফারেন্স কলটাই কাজে লাগাও, কাজে লাগাও। ফেসবুক, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাও। সোশ্যাল মিডিয়ায় আজকের ডেটে একটা সময় আমি দেখতাম একটা ব্যান্ড তৈরি হয়েছে, সেই ব্যান্ডটা তার পারফরমেন্স কাকে দেখাবে সে জানে না, কোথায় দেখাবে, কি করে দেখাবে। আজকের ডেটে সোশ্যাল মিডিয়ার যুগে তারা তাদের পারফরমেন্স জগৎকে দেখাতে পারছে। আজকে আমি 6 বছর ধরে এই শোটা করি দাদা, 6 বছর, প্রতি সপ্তাহে 2 দিন আমাকে সকাল বিকেল 5টা থেকে রাত্রি 10টা অবধি আমাকে এনগেজ থাকতে হয়, মানে আমি আর কোনো কাজ করতে পারবো না সেই দিনটা, মানে আমার অর্ধেক দিন চলে গেল। দ্যাট মিনস সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাও, ভালো কাজে লাগাও, খারাপ কাজে না। কেউ তোমাকে পয়সা দেয়নি, কেউ তোমাকে খারাপ কথা বলেছে, সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াকে লিখে কিচ্ছু হয় না, কারণ একটা দিন ওর নিচে কিছু কিউরিসিটি তৈরি করা বা খোঁচানো মানুষ ওখানে লিখবে, পরের দিন তারা নিজেরাই আর পাত্তা দেবে না। এইগুলো প্রচুর দেখেছি, মানে ফেসবুকে তো আছি, হ্যাঁ, এই ফেসবুক থেকেই আমার সব কিছু, বুঝতে পেরেছো। কিন্তু এই যে জিনিসগুলো আমাকে ধরতে পারে না, কারণ কি, ধরো এরকম হয়েছে, এই যে ভর্তির বিল কারা তুললো, দুটো নাম বলে রাখি, কিঙ্কর হুই আর সুপ্রতিম মল্লিক নামের একজন আছে,
ঠিক আছে? আজ থেকে সুপ্রতিভ 15 নবীন মানে খুব ছিপছিপে লম্বা? না 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 না, একটু বেটে করে। ও এখন ইয়েতে খুব কম থাকে, ঠিক আছে? ও আমার একদম পাশের বাড়ি ছেলে। আমরা দুইজন গিয়ে গিয়ে ছবি তুলে 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 মানে ওই সব প্রচার করে আজকে 32 বিলের অবস্থা কি? আজকে কি? হ্যাঁ, আজকে 32 বিল দেখলে হাসি পায় যে যখন কিচ্ছু ছিল না, মানে জোকে ধরবে। ওই যে তালের শাড়ি আছে, তালের শাড়িতে জলাশয় হয়েছে, যোগ ধরবে অবধারিত, ওই অবস্থায় প্যান গুটিয়ে ওর মধ্যে নেমে গেছি। ওই তাল শাড়ি যে সূর্যটা পড়ছে, ওর ছবি আমাকে তুলতে হবে, জোকে খেয়ে যাক। আসছিস? তো এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে এই সব ছবিগুলো তুলেছি বলে না দাদা, আজকে? হ্যাঁ। ওখানে ওখানে অনেক মাইন্ড চেঞ্জ হয়ে যায়। যারা প্রকৃতিকে নিয়ে থাকবে না, কোথাও তাদের এই সমস্ত কথা বলার কোনো ইয়ে থাকবে না। তারা ওই তখন যে সাধনাটা করে, ঠিক আছে, মানুষ আঁকানোর জন্য সাধনা করে, ভগবানকে পাওয়ার জন্য সাধনা করে। আমাদের সাধনা হলো ক্যামেরা নিয়ে ঠাকুর কিছু একটা দাও, ঠাকুর কিছু একটা দাও, ঠাকুর খালি মুখে ফিরিও না। একদম প্রকৃতি মাতা, প্রকৃতি মাতা, প্রকৃতি মাতা, ঠিক আছে? তো এইটাই সব থেকে যাই হোক, আমাদের সময় আর নেই, আমাদেরকে কোথা থেকে দেড় অনেক ঘন্টা ছোট চলে বড়, গেল। না না, সব থেকে বড় কথা হলো অনেক ছোট বড় কথা বললাম আমি। ভাই আমি তো আসি না কোনো লাইভ না, ফাইভে, কোনো কোনো ছোট কিছুতে বড় করে না। কথা তো আমি এখনো যদি আমি কিছু বুঝতে ভুল পারলাম বলে না। থাকি আমি সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এইটা হলো সব থেকে বড় কথা, অনেক কিছুই শেয়ার করলাম। কি বলবো, যাই হোক, থ্যাংক ইউ দাদা। আর গতকালকে আমি এক অর্গানাইজেশনের কাছে গেছিলাম, সেটা হলো উড়ান এন্টারটেনমেন্ট, যারা মিশো, অ্যামাজনে এই গেঞ্জি প্রিন্ট করে, কাস্টমাইজ গেঞ্জি, যার মধ্যে আপনি যে ছবিটা দেবেন